আচ্ছা দেখো, আগের দিনে আমাদের অলফিকশনটা একটু বাকি রয়ে গেছে, তো অলফিকশনটা আমরা একটু শেষ করব। তারপর বাকি চ্যাপ্টারগুলো আমরা শুরু করব। আজকে আমরা অনেকগুলো চ্যাপ্টারই করব। তার মধ্যে একটা আছে স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশন, আর এন্ডোক্রাইন সিস্টেমটা আমরা আজকে একটু স্টার্ট করব। ঠিক আছে, আর এই পুরো টপিকটা শেষ করে আমরা স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশনটা শুরু করব। ম্যাডাম ওই ওয়েব আর্টিফিশিয়াল ল যেটা আছে ওটাও তো বাকি আছে। হ্যাঁ, বলে দিচ্ছি, আজকে যতগুলো বাকি আছে আজকে সবগুলো শেষ করে দেবো। ঠিক আছে, দেখো, অলফ্যাক্টরি রিসেপ্টর এই অলফ্যাক্টরি সিস্টেমের মধ্যে আমাদের কোন কোন জিনিসগুলো একটু দেখতে হবে। দেখো দেখো অলফ্যাক্টরি যদি আমরা রিসেপ্টরের কথা ভাবি, তাহলে আমরা দেখবো যে আমাদের আগে নস্ট্রিলের কথা চিন্তা করতে হবে, তাই তো? নাকের আমাদের স্ট্রাকচারটাও দেখতে হবে। দেখো, আমরা জানি প্রত্যেকেই যে আমাদের যে নস্ট্রিল রয়েছে, সেই নস্ট্রিল গুলো দুটো পার্টে বিভক্ত এবং মাঝখানে একটা সেপ্টাম দ্বারা বিভক্ত থাকে, তাই তো? এবং এই যে এই সেপ্টামটা, এটা কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি। ঠিক আছে, এটা বোন এবং কার্টিলেজ দুটো দিয়েই তৈরি থাকে। আর এই যে আমাদের যে নেজাল ক্যাভিটিটা, আউটের যে সারফেসটা, এটা কিন্তু একটা পুরোপুরি বোনের মধ্যে কভারিং থাকে। এই বোনের মধ্যে অ্যাকচুয়ালি মানে আমাদের যে নেজাল যে স্ট্রাকচারটা, সেখানে অ্যাকচুয়ালি চারটা বোন দেখতে পাই। চারটে বোন দেখতে পাই। কি কি বোন দেখতে পাই? এক নাম্বার হচ্ছে নেজাল বোন। নেজাল বোন, তারপরে হচ্ছে এদিকটা থাকে হচ্ছে ইথময়েড বোন, এখানে থাকে ইথময়েড বোন, তারপরে থাকে স্পেনয়েড বোন, এবং এই সামনের দিকে থাকে ফ্রন্টাল বোন। ঠিক আছে, চারটে বোন নিয়ে কিন্তু আমাদের এই নেজাল যে স্ট্রাকচারটা সেটা তৈরি। এরপরে আমাদের যে মেন রিসেপ্টর, নাকের যে আমাদের রিসেপ্টর, বা আমরা যখন কোনো ঘ্রাণ নিই, সেই ঘ্রাণগুলো কোথায় সেন্সেশন হয় বা কোথায় আমাদের রেসপন্সটা কাজ করে, তা সেটা হচ্ছে আমাদের এই এপিথিলিয়াম। মানে কোন এপিথিলিয়াম বলতো? এটা হচ্ছে আমাদের অলফ্যাক্টরি এপিথিলিয়াম। অলফ্যাক্টরি এপিথিলিয়ামটা অ্যাকচুয়ালি আমাদের এই যে কি বলবো, এই যে নাসা পথ রয়েছে, এই নাসা পথের এই এপিথিলিয়াল লেয়ারে এখানে রয়েছে। ঠিক আছে, এই এরকম একটা নিচে কোনো জায়গায় বলতে পারো, এই ওপরের দিকে থাকে, এই নস্ট্রিলের ঠিক ওপরটায় এরকম একটা জায়গাতে এখানে এপিথিলিয়া, অলফ্যাক্টরি এপিথিলিয়া থাকে। এই অলফ্যাক্টরি এপিথিলিয়ার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যত অর্ডারেন্ট বাইন্ডিং যে সমস্ত মেকানিজম গুলো হয়, সেগুলো কিন্তু এখানে কাজ করে। এবার আমরা দেখবো এখানে কি কি মেকানিজম কাজ করে। ঠিক আছে, কি কি মেকানিজম কাজ করে দেখো। এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামের মধ্যে অ্যাকচুয়ালি দুটো টাইপের সেল লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা অলফ্যাক্টরি এপিথেলিয়াম। এটা পুরোটা একটা অলফ্যাক্টরি এপিথেলিয়াম। ধরে নাও এই জায়গাটাতে পড়ে আছে অলফ্যাক্টরি এপিথেলিয়ামটা। এখানে দুটো টাইপের সেল আছে। একটা হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর সেল বা অলফ্যাক্টরি সেলস যেগুলোকে বলছি। আর একটা থাকে কি কি বলবো, এটাকে বলতে পারো হেল্পিং সেল বা সাস্টেনেবল সেল। ঠিক আছে, হেল্পিং সেল বা সাস্টেনেবল সেল। একটু আমরা ছবিটা একটু ভালো করে দেখি, তাহলে বুঝতে পারবো। এইটা হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়াম। ঠিক আছে, এখানে এই অলফ্যাক্টরি এপিথেলিয়ামের যে অলফ্যাক্টরি সেলগুলো আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইপোলার নিউরনের মতো কাজ করে। এই বাইপোলার নিউরনের একটা প্রান্ত মানে ডেনড্রাইট গুলো থাকে এই আমাদের অলফ্যাক্টরি এপিথেলিয়ার বেসের দিকে। ঠিক আছে, অলফ্যাক্টরি এপিথেলিয়ার বেসের দিকে থাকে। এই বেসে যেখানে থাকে, এই প্রত্যেকটা বাইপোলার যে অলফ্যাক্টরি সেলসটা রয়েছে, তার ডেনড্রাইটস গুলো অ্যাকচুয়ালি ডেনড্রাইটস এগুলো নয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিলিয়া। ঠিক আছে, এই সিলিয়ার যে আউটিংটা বা সিলিয়ার যেগুলো যেই জায়গাটাতে থাকে, সেটা হচ্ছে মিউকাস লেয়ার। এই জায়গাটা যেটাখানে ওপেনিং হচ্ছে, সেটা হচ্ছে মিউকাস লেয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে মিউকাস লেয়ার বলা হয়। এখানে এই মিউকাস লেয়ারে এই সিলিয়া গুলো ওপেনিং হয়। ঠিক আছে, এরপর এই সিলিয়া গুলোতে একটা কি হচ্ছে, আমাদের যখন কোনো মানে অর্ডারেন্ট মলিকুল আসবে, সেই অর্ডারেন্ট মলিকুল গুলো এই মিউকাস লেয়ার হয়ে এই সিলিয়াতে আসবে। এই সিলিয়া হয়ে তারপর অলফ্যাক্টরি সেলের মধ্যে দিয়ে এর হচ্ছে এক্সনটা এভাবে পাস করছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের
অলফ্যাক্টরি সেল স্ট্রাকচার। এছাড়া এখানে কিছু স্টেম সেল থাকে, কিছু আবার সাপোর্টিং সেল থাকে। যেগুলো সাপোর্টিং সেল সেগুলোর আরেকটা নাম হচ্ছে সাস্টেন্টাকুলার সেল, সেটা পরের ছবিতে আছে আমি দেখাচ্ছি। এখানে আরেকটা অঙ্গ দেখতে পাওয়া যায় যেগুলোকে বলা হয় কি বাউমানাস গ্ল্যান্ড বা বাউমানাস সেলস বলতে পারো বা গ্ল্যান্ড বলতে পারো, যাই হোক না কেন। তো এদের কাজ হচ্ছে কিছুই না, এই মিউকাসটাকে সিক্রেশন করা, ঠিক আছে। এগুলো একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে বাউমানাস সেলস, ঠিক আছে। এই সেলগুলো হচ্ছে তোমার কি করে না, এই সেলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করছে যে মিউকাস সিক্রেশন করা, এখানে আর কিছু কাজ নেই এখানে, ঠিক আছে। তাহলে এইখান পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ ম্যাম। বেশ, এরপরে আমরা দেখবো যে কিভাবে অলফেকশনটা কাজ করে। অলফেকশনটা কাজ করে দুটো পদ্ধতিতে, ঠিক আছে, দুটো পদ্ধতিতে কাজ করে। প্রথমে কি হয়, এই অডোরেন্ট বলতে বা কোনো স্মেল বলতে আমরা কি বুঝি না, কোনো রকম কোনো সেটা হবে ওয়াটার সলিউবল হতে হবে তাকে, প্লাস ওটা কোনো একটা কেমিক্যাল স্টিমুলি হতে হবে, এবং সেটা লিপিড সলিউবল হতে হবে। এই এতগুলো যদি ক্রাইটেরিয়া সে মেনটেন করে তবেই তাকে আমরা অডোরেন্ট মলিকুল হিসেবে ধরতে পারবো। কেউ কিছু বলছো? এই অডোরেন্ট মলিকুলের সাথে ধরবো। এই অডোরেন্ট মলিকুলগুলো প্রথমে কি করবে না, আমাদের এয়ার এর সঙ্গে মিশে আমাদের এই নাসার অন্ধ দিয়ে ভেতরে ঢুকবে। নাসার অন্ধ দিয়ে ভেতরে ঢোকার পর এই এপিথেলিয়াল লেয়ারে এসে আসবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার, ঠিক আছে। এই জায়গাটাকে এখানে আমাদের ফোকাস করা আছে, এই জায়গাটাকে। তো এই জায়গাটাতে আসবে অডোরেন্ট মলিকুলগুলো, এখানে আসার পর এখানে মিউকাস লেয়ারে মিশবে, ঠিক আছে। মিউকাস লেয়ারে আসবে। মিউকাস লেয়ারে কারা প্রেজেন্ট আছে, এই আমাদের অলফ্যাক্টরি সেলে সিলিয়া গুলো প্রেজেন্ট আছে। এই সিলিয়া গুলোতে এই অডোরেন্ট মলিকুলগুলোকে ক্যাচ করার জন্য একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন থাকে যেটাকে বলা হয় অডোরেন্ট বাইন্ডিং প্রোটিন, ওবিপি, ঠিক আছে। এই ওবিপি মলিকুলগুলো কি করবে না, এখানে এই প্রত্যেকটা অর্ডারকে ক্যাচ করবে। কিভাবে ক্যাচ করবে, এরা অ্যাকচুয়ালি রিসেপ্টর সিগন্যালিং সিস্টেম হিসেবে কাজ করে। তোমরা রিসেপ্টর এবং প্রোটিনের স্ট্রাকচার, মানে কি বলবো, রিসেপ্টর সেল সিগন্যালিং এর মেকানিজম তোমরা জানো যে রিসেপ্টর মেকানিজম কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি এখানে যেটা কাজ হয় সেটা হচ্ছে জি প্রোটিন কাপেলড রিসেপ্টর, ঠিক আছে। জি প্রোটিন কাপেলড রিসেপ্টর, জি প্রোটিন কাপেলড রিসেপ্টর এখানে কাজ করে। কিভাবে কাজ করে না, জি প্রোটিনের তিনটে মলিকুল আছে তোমরা জানো, জি আলফা মানে জি বিটা, জি গামা, মলিকুল না অ্যাকচুয়ালি পার্ট। জি প্রোটিনের তিনটে পার্ট রয়েছে। এবারে যখন এই ওবিপির মধ্যে একটা অর্ডারেন্ট মলিকুল এসে বাইন্ড করে তখন এই জি প্রোটিনটা অ্যাক্টিভ হয়। কিভাবে অ্যাক্টিভ হয় না, এখান থেকে বিটা গামা সরে যায় এবং জি আলফাটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপর কি হয়েছে, অ্যাডেনালাইজ সাইক্লেজ অ্যাক্টিভ হয়, অ্যাডেনালাইজ সাইক্লেজকে অ্যাক্টিভ করে। তারপর সেখান থেকে ক্যাম্প দিয়ে সেখান থেকে ক্যালসিয়াম এসে বাকি আমাদের যে পোটেনশিয়াল, আমাদের যে ইলেকট্রিক অ্যাকশন পোটেনশিয়াল সেটা জেনারেট করে, ঠিক আছে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ক্যালসিয়াম ভেতরে ঢুকলে তোমার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে। এবার অ্যাকশন পোটেনশিয়ালটা কত হয় না, নরমালি এই আমাদের যে অলফ্যাক্টরি সেল আছে তাতে মোটামুটি 55 মিলিভোল্ট পর্যন্ত অ্যাকশন পোটেনশিয়াল থাকে, ঠিক আছে। নরমালি প্রেজেন্ট থাকে, একদম লেস থাকে না, ঠিক আছে। এবারে যখন সামথিং কোনো অর্ডারেন্ট মলিকুল এখানে প্রবেশ করে এই অলফ্যাক্টরি সিলিয়া দিয়ে অলফ্যাক্টরি সেলে আসে, তখন কি হয়, এই এর অ্যাকশন পোটেনশিয়ালটা -30 মিলিভোল্ট হলে ও ডিপ্লোরাইজড হয়, মানে অ্যাক্টিভ হয়, তাই তো, ডিপ্লোরাইজড হবে। তখন এই সিগন্যালটা কি হবে না, এই সিগন্যালটা এই অলফ্যাক্টরি সেলের একজনের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। অলফ্যাক্টরি সেলের এই একজন দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে ওরা কোথায় যাবে সেটা আমরা এবার দেখব, ঠিক আছে। দেখো, বেরিয়ে আসার পর এই একজনগুলো যেগুলো বেরিয়ে এলো সেগুলো অ্যাকচুয়ালি এই জায়গাটার পরে এখানে কি রয়েছে না, ওরা যে জায়গাটাতে একজনগুলো ওপেনিং করে সেই ওপেনিং এর জায়গাটাকে বলা হয় কি সিব্রিফ্রম বোন,
ঠিক আছে। অ্যাক্সন গুলো যে জায়গা দিয়ে বেরিয়ে আসছে সেখানে একটা স্পেশাল কাইন্ড অফ বোন আছে, তাকে বলা হয় সিব্রিফর্ম বোন। এবং বোন গুলোর মধ্যে কিছু প্রোট্রুশন থাকে যে ফাঁকা জায়গাটা দিয়ে ওরা বেরিয়ে আসতে পারে, ঠিক আছে। ওই ফাঁকা জায়গা দিয়ে অ্যাক্সন গুলো বেরিয়ে যায়, তারপর সেখানে ওপেন হয়। কোথায় ওপেনিং হবে না, এমন একটা জায়গাতে ওপেনিং হবে যে জায়গাগুলোতে অনেকগুলো অ্যাক্সন বেরিয়ে আসছে, ঠিক সিব্রিফর্ম বোনের ওপরে একটা স্পেশাল টাইপ অফ স্ট্রাকচার থাকে যাকে বলা হয় কি অলফ্যাক্টরি বাল্ব, ঠিক আছে। অলফ্যাক্টরি বাল্ব আর কিছুই নয়, অনেকগুলো অ্যাক্সন এবং কিছু স্পেশাল কাইন্ড অফ সেল থাকে যারা এই অলফ্যাক্টরি বাল্বটাকে তৈরি করে। এটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে তাহলে, না এটা হয়েছে তোমার ঠিক এই জায়গাটাতে আমরা বলবো হয়েছে। কোন জায়গাটাতে বলবো, এখানে অলফ্যাক্টরি এপিথেলিয়ালটা রয়েছে, অলফ্যাক্টরি এপিথেলিয়ার পরে এই যে জায়গাটা, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই দেখো উপরে দেওয়া আছে, ঠিক আছে। এই ঠিক ওপরটাতে এই জায়গাটাতে আমরা বলবো যে আমাদের অলফ্যাক্টরি বাল্ব প্রেজেন্ট আছে। এই বাল্বটাতে কি হবে, বাল্বটাতে এখানে কি হলো না, এই যে অলফ্যাক্টরি এপিথেলিয়াল সেল গুলো আছে, সরি অলফ্যাক্টরি রিসেপ্টর সেল গুলো বা অলফ্যাক্টরি সেল যেগুলো রয়েছে তারা তাদের একজন গুলো রয়েছে, প্লাস এখানে এই অলফ্যাক্টরি বাল্বের মধ্যে আবার কিছু স্পেশাল কাইন্ড অফ সেল রয়েছে, যেমন হচ্ছে মাইটাল সেলস এবং টাফট সেল, ঠিক আছে। মাইটাল সেল এবং টাফট সেল, টাফট সেলটা এখানে উল্লেখ করা নেই, এই এখানে টাফট সেলটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে। টাফট সেলটাই বেশি থাকে মাইটাল সেলের তুলনায়। তো এরা কি করে না, এই যে অনেক দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি রয়েছে না, এখানে এই অলফ্যাক্টরি এপিথেলিয়াল সেল গুলো থেকে বা অলফ্যাক্টরি যে সেল গুলো রয়েছে তার একজন গুলো অনেকগুলো সেলের একজন বেরিয়ে গিয়ে একটা মাইটাল সেলের সঙ্গে সাইনাপস করেছে, ঠিক আছে। একটা মাইটাল সেলের সঙ্গে সাইনাপস করেছে। এই যে অনেকগুলো একজন একটা মাইটাল সেলের সঙ্গে সাইনাপস করলো, এটাকে আমরা কি বললাম না, এটাকে গ্লোমেরুলাই বললাম, ঠিক আছে। এটাকে বললাম কি গ্লোমেরুলাই। দেখো এরকম ভাবে অনেকগুলো অনেকগুলো হচ্ছে কি রয়েছে অলফ্যাক্টরি এপিথেলিয়াল সেল থেকে একজন বেরিয়ে গিয়ে মাইটাল সেলের সঙ্গে সাইনাপস করেছে, এবং মাইটাল সেল থেকে ফার্দার একজন বেরিয়ে গিয়ে কি করেছে না, এবারে অলফ্যাক্টরি ট্র্যাক তৈরি করেছে, ঠিক আছে। অলফ্যাক্টরি ট্র্যাক তৈরি করেছে। এইখান পর্যন্ত বুঝতে পেরেছো? এইখান পর্যন্ত ম্যাডাম বুঝতে ম্যাডাম পেরেছো? একটু ম্যাডাম একটু রিপিট করুন যা যা পড়ালেন, ছুটে আচ্ছা, গেছে আমার। ঠিক আছে ঠিক আছে। দেখো, তাহলে অর্ডারেন্ট মলিকিউল গুলো কিছুই নয়, কোনো কেমিক্যাল একটা স্টিমুলি, তাই তো। অর্ডারেন্ট মলিকিউল গুলো কি একটা কোনো কেমিক্যাল স্টিমুলি, কেমিক্যাল কোনো স্টিমুলি বা কোনো কেমিক্যাল সিগন্যাল যাই হোক না কেন সেগুলো এয়ারের মধ্যে, বা এগুলো অবশ্যই কেমিক্যাল সিগন্যাল কেমিক্যাল স্টিমুলির সঙ্গে সঙ্গে এগুলো অবশ্যই ভোলাটাইল একটা কম্পোনেন্টও বটে, ঠিক আছে। ভোলাটাইল কম্পোনেন্ট না হলে তো এয়ারের সঙ্গে আসতে পারবে না। তাহলে এয়ারের সঙ্গে এই সমস্ত অর্ডারেন্ট মলিকিউল গুলো আসবে কোথায় না, এই যে আমাদের অলফ্যাক্টরি মিউকোসা রয়েছে সেই অলফ্যাক্টরি মিউকোসাতে আসবে। এই অলফ্যাক্টরি মিউকোসার সঙ্গে কি রয়েছে না, এই অলফ্যাক্টরি মিউকোসার সাথে আমাদের যে আমাদের যে অলফ্যাক্টরি সেলস রয়েছে, অলফ্যাক্টরি সেল, অলফ্যাক্টরি সেলস রয়েছে, তার সিলিয়া গুলো এই জায়গাতে রয়েছে, ঠিক আছে। সিলিয়া গুলো এখানে রয়েছে। এই সিলিয়া গুলোতে কি বললাম যে অলফ্যাক্টরি সেলের সিলিয়াতে একটা স্পেশাল কাইন্ড অফ প্রোটিন থাকে যাকে বললাম কি অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিন। এগুলো কিভাবে কাজ করে, এগুলো তো একটা কেমিক্যাল স্টিমুলি, এই অর্ডারেন্ট মলিকিউল গুলো প্রত্যেকটা হচ্ছে কেমিক্যাল স্টিমুলি। তো এই কেমিক্যাল স্টিমুলি গুলো যখন এই অর্ডারেন্ট বাইন্ডিং প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, তখন ওরা কি করে না, এই সেলের মধ্যে জি প্রোটিনের মাধ্যমে ওরা অ্যাক্টিভ হয়। জি প্রোটিন কাপল রিসেপ্টর সিস্টেমের মধ্যে দিয়ে অ্যাক্টিভ হয়। জি প্রোটিন কাপল রিসেপ্টর সিস্টেম কিভাবে কাজ করে না, জি প্রোটিনের মধ্যে যখন এই পার্টিকুলার রিসেপ্টর, এখানে একটা জি প্রোটিনটা থাকে, তো তো জি প্রোটিনের সঙ্গে কি হচ্ছে, এটা ধরো একটা জি প্রোটিন মলিকিউল, ঠিক আছে, জি প্রোটিন রিসেপ্টর। তো এইটার জন্য কি রয়েছে, ধরো পার্টিকুলার এখানে হচ্ছে কি রকম বলবো, ধরো লবঙ্গের কোনো সেন্ট বা কোনো পারফিউমের কোনো স্মেল এসে এই জি প্রোটিনের অর্ডারের এখানে এসে বাইন্ড করলো, ঠিক আছে, এখানে এসে বাইন্ড করলো। তার ফলে কি হলো, জি প্রোটিনটা অ্যাক্টিভ হলো। জি প্রোটিন অ্যাক্টিভ হওয়ার পরে এর আলফা সাবইউনিটটা বিটা গামা থেকে খুলে চলে যাবে, ঠিক আছে, বিটা গামা থেকে সরে চলে যাবে। বিটা গামার এখানে কোনো ফাংশন হয় না, তোমরা সবাই জানো, এটা পড়েছো সবাই।
তো তাহলে জি আলফা যখনই ওপেন হয়ে গেল তাহলে জি প্রোটিনটা অ্যাক্টিভ হলো, জি প্রোটিন অ্যাক্টিভ হলে অ্যাডেনাইল সাইক্লেজকে অ্যাক্টিভেট করবে, অ্যাডেনাইল সাইক্লেজ অ্যাক্টিভেট হওয়ার পরে কি করবে, স্ক্যামকে অ্যাক্টিভেট করবে, ক্যামকে অ্যাক্টিভেট হওয়ার পর ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে। এবার ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে মেমব্রেনের মধ্যে কি হবে, আমাদের যে অলফ্যাক্টরি সেলের যে মেমব্রেন রয়েছে তার অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ হবে। নরমালি এখানে অলফ্যাক্টরি সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল থাকে কত, -55 মিলিভোল্ট। কিন্তু যখনই জি প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে কোনো অর্ডারেন্ট মলিকুল আমাদের নাকের মধ্যে ঢুকবে, তখনই অলফ্যাক্টরি সেলের মধ্যে তার অ্যাকশন পটেনশিয়াল চেঞ্জ হবে। এখানে প্লাস -55 মিলিভোল্ট থেকে কত হচ্ছে, -33 মিলিভোল্ট পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে অলফ্যাক্টরি সেলগুলো ডিপ্লোরাইজ কন্ডিশনে আসবে। ডিপ্লোরাইজ কন্ডিশনে আসার পর এই সিগন্যালগুলো এখানে চলে যাবে কোথায়, না একটা স্পেশাল স্ট্রাকচারে যাবে বা স্পেশাল অর্গানে যাবে, যাকে বলবো কি অলফ্যাক্টরি বাল্ব। কার মধ্যে দিয়ে পাস করবে, না সিব্রিফর্ম বোনের মধ্যে দিয়ে পাস করবে তার একজন গুলো, এবং কোথায় পৌঁছাবে, অলফ্যাক্টরি বাল্বে পৌঁছাবে। একজন গুলো তো একা কোনো সিগন্যালটাকে বয়ে নিয়ে যেতে পারবে না, তো অলফ্যাক্টরি বাল্বে এখানে আবার কিছু স্পেশাল কাইন্ড অফ সেল প্রেজেন্ট থাকে যারা এই একজন গুলোর সঙ্গে সাইন্যাপস করে। কি কি ধরনের সেল থাকে, মাইটাল সেল থাকে এবং টাফট সেল থাকে। এই মাইটাল সেল এবং টাফট সেল, এই যে অলফ্যাক্টরি সেলগুলো এলো, সেই অলফ্যাক্টরি সেলগুলোর সঙ্গে কি করছে না, এরা অ্যাকচুয়ালি এখানে সাইনাপস তৈরি করলো, এবং সাইনাপস করার পরে এই জায়গাটাকে আমরা কি বললাম, গ্লমেরুলাই বললাম। ঠিক আছে, তাহলে অনেকগুলো গ্লমেরুলাই থেকে সিগন্যাল গুলো মাইটাল সেলের মধ্যে দিয়ে এবং টাফ সেলের মধ্যে দিয়ে বেরিয়ে একটা ওপেনিং দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, বাল্ব মানে বুঝতেই পারছি একটা ফোলা অংশ এবং তার একটা একটা পর সরু অংশ থাকবে। তাহলে যে সরু অংশটা দিয়ে অনেকগুলো মাইটাল সেলের একজন বেরোচ্ছে তাকে বলবো অলফ্যাক্টরি ট্র্যাক। ঠিক আছে, তাকে বলছি অলফ্যাক্টরি ট্র্যাক। এই অলফ্যাক্টরি ট্র্যাক গুলো ফার্দার কোথায় যাচ্ছে এটা আমাদের জানতে হবে। এইখান পর্যন্ত পুরো চিত্রটা সবার ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে আমরা দেখবো যে আমাদের কিভাবে নাকের মধ্যে কোনো স্মেল আমরা পাই। অ্যাকচুয়ালি আগে ধারণা করা হতো যে আমরা হয়তো 7 ধরনের কোনো স্মেল পাই, 7 টাইপস কোনো স্মেল পাই। মানে যেরকম ভাবে আমাদের টেস্ট হচ্ছে 4 ধরনের টেস্টকে আমাদের প্রাইমারি টেস্ট বলছি, সেরকম ভাবে আগে ধারণা ছিল যে 7 ধরনের স্মেল রয়েছে যাদেরকে আমরা প্রাইমারি স্মেল হিসেবে ধরবো, কিন্তু এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। অ্যাকচুয়ালি আমরা 1000-এরও বেশি স্মেল কিন্তু পেতে পারি। ঠিক আছে, প্রাইমারি স্মেল সেন্সেশন বলে কিছু হয় না। তাহলে কিভাবে কাজ করবে অলফ্যাক্টরি ট্র্যাক থেকে আসার পর, তাহলে তোমাদের ধারণা আসবে যে এতগুলো স্মেল কিভাবে কাজ করছে এবং কিভাবে পার্টিকুলারলি আমরা একটা স্মেলকে আইডেন্টিফাই করতে পারি। এমন তো হয় যে ধরো আজকে একটা কোনো স্পেশাল স্মেল পেলাম, ধরো নতুন কোনো স্মেল তোমার নাকের কাছে এলো, সেটা তুমি সেকেন্ড টাইম যখন তুমি তার ওপেনিং হবে, মানে তুমি যখন এক্সপোজারে আসবে, তুমি কিন্তু বলে দেবে ওইটা ওই স্মেলটা ছিল। যেরকম কোনো পারফিউম হতে পারে, কোনো রান্নার স্মেল হতে পারে, কোনো পার্টিকুলার কেমিক্যালের স্মেল হতে পারে, যাই হোক না কেন। ঠিক আছে, তো কিভাবে সেটা আমাদের মেমোরাইজ হয়, কিভাবে সেটা কোথায় যায় এবং কিভাবে কাজ করে, দেখো এখানে আমরা এখানে 3টে কনসেপ্টের কথা জানবো। ঠিক আছে, আগে কি রকম ধারণা ছিল যে অলফ্যাক্টরি ট্র্যাক, এই যে অলফ্যাক্টরি ট্র্যাকটা এখানে বললাম যে মাইটাল সেল থেকে ওপেনিং হয়ে অলফ্যাক্টরি ট্র্যাক তৈরি হলো। তো অলফ্যাক্টরি ট্র্যাক থেকে আসার পরে ও দুটো রিজিয়নে যায়, একটা হচ্ছে মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়া আর একটা হচ্ছে ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া। তো মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়া থেকে সেপ্টাল নিউক্লিয়াই হয়ে হাইপোথ্যালামাসে যাবে। হাইপোথ্যালামাসে গিয়ে ও প্রিমিটিভ পার্টস কে স্টিমুলেট করবে। ঠিক আছে, তাহলে আমাদের অলফিকশন আমরা পারসিভ করতে পারবো যে আমাদের কোন ধরনের স্মেলটা বা কি ধরনের স্মেল আমরা পেলাম। আরেকটা ধারণা হচ্ছে কি, যে যেটা হচ্ছে ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়াতে যাচ্ছে, সেটা কিরকম ভাবে কাজ করে না, এইখানটা আমাদের একটু জানতে হবে। দেখো এখানে অ্যাকচুয়ালি হয় কি, যে এই ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া থেকে অ্যামাগডালা হয়ে লিম্বিক সিস্টেমে আসে হিপ্পোক্যাম্পাসের মধ্যে দিয়ে। ঠিক আছে, হিপ্পোক্যাম্পাসের মধ্যে দিয়ে আসে, হিপ্পোক্যাম্পাসের মধ্যে দিয়ে আসার পরে ও কিন্তু আসবে হাইপোথ্যালামাসেই আসবে। ঠিক আছে, তারপরে আবার কি হয়, আরেকটা কনসেপ্ট হচ্ছে কি, এই থ্যালামাসের মধ্যে দিয়ে এসে
অরবিফ্রন্টাল কর্টেক্স এর মধ্যে দিয়ে আসবে। তাহলে এবার তোমরা বলবে যে কিভাবে আমরা একটা নিউ স্মেল পাবো আর কিভাবে একটা মেমোরাইজেশন হবে, ঠিক আছে? তো সেটা দেখার জন্য আমাদের এই জায়গাটা দেখতে হবে। দেখো, অলফ্যাক্টরি ট্র্যাক থেকে সিগন্যালটা তিনটা পথে গেল। এক, অ্যামাগডালা কমপ্লেক্স হয়ে, অরবিফ্রন্টাল কর্টেক্স হয়ে হাইপোথ্যালামাস। এখানে হাইপোথ্যালামাসের চিত্রটা কোথাও দেওয়া নেই, কিন্তু এই জায়গাটা ধরে নাও হাইপোথ্যালামাস আছে, ঠিক আছে? হাইপোথ্যালামাস আছে। ম্যাম এইগুলো কি লেস ওল্ড ফ্যাক্টরি সিস্টেম, ভেরি ওল্ড হ্যাঁ, ফ্যাক্টরি আমি বলে সিস্টেম? দিচ্ছি, বলে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স। এই প্রাইমারি অলফ্যাক্টরি কর্টেক্স মানে হচ্ছে আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে, ব্রেনের যে অলফ্যাক্টরি রিজিয়ন রয়েছে সেখানে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এখানে আসার পর অলফ্যাক্টরি ট্র্যাকটা এই সিগন্যালটাকে বয়ে নিয়ে আসার পর এই জায়গাতে যাওয়ার পর ও কোথায় ফার্দার যাচ্ছে, ঠিক আছে? সেটা চিত্রটা এখানে দেওয়া আছে। তো তোমাদের কোনটা মনে রাখতে হবে? দেখো, যখন কোনো আমরা একটা স্টিমুলিকে প্রথম মনে রাখবো বা আমাদের নাকে কোনো এক্সপোজার হবে, তখন কি হয়, তখন হচ্ছে এই অ্যামাগলয়েড কমপ্লেক্স দিয়ে সিগন্যালটা আসার পরে এই অরবিফ্রন্টাল কমপ্লেক্সে আসার পরে হাইপোথ্যালামাসে পৌঁছায়। এরপরে এখানে কিন্তু আমাদের মেমোরি ফরমেশন হয়। তো যখন আমরা কোনো একটা নতুন স্মেল সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছি, তখন আমাদের এই লিম্বিক সিস্টেম এবং অ্যামাগডালা হয়ে অরবিফ্রন্টাল কর্টেক্সে থেকে এসে হাইপোথ্যালামাসে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের প্রথম এক্সপোজার। এবার সেকেন্ড টাইপে কি হতে পারে না, সেকেন্ড টাইপে হচ্ছে যখন এই প্রাইমারি অরবিফ্রন্টাল কর্টেক্স এর মধ্যে দিয়ে এই এন্ডো রাইনাল এরিয়া হয়ে, সেপ্টাল এরিয়া হয়ে থ্যালামাসের মধ্যে দিয়ে আসছে, তারপর হাইপোথ্যালামাসে পৌঁছাচ্ছে। তখন হচ্ছে কি না, তখন হচ্ছে আমাদের কোন ধরনের ধরো একটা স্পেস, কি বলবো, যখন আমরা কোনো একটা জিনিস সম্পর্কে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, একটা স্মেল আমাদের চেনা পরিচিত স্মেল আমরা পাচ্ছি, তখন এইভাবে আমাদের কাজ করে, ঠিক আছে? এই থ্যালামাসের মধ্যে দিয়ে বলে একটা আমরা কি বুঝবো না, এই থ্যালামাসের মধ্যে দিয়ে যখন আমরা কোনো স্মেল আসবে অরবিফ্রন্টাল কর্টেক্সে হয়ে আমাদের হাইপোথ্যালামাসে আসছে, তখন আমরা বলবো কি যে একটা হচ্ছে কোনো নিউরাস সিস্টেম এখানে কাজ করছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? কিছু বোঝা গেছে না যায়নি? কেউ কিছু বুঝতে পেরেছো? ম্যাম আরেকবার বলে দিন একটু। অলফ্যাক্টরি রিসেপ্টর থেকে রিসেপ্টর সেল থেকে সিগন্যালটা আসবে, অলফ্যাক্টরি নার্ভ হয়ে অলফ্যাক্টরি বাল্বের মধ্যে দিয়ে অলফ্যাক্টরি ট্র্যাকে এসে পৌঁছালো। এইখান পর্যন্ত সবার চিত্রটা ক্লিয়ার হয়েছে? কারণ এই চিত্রটা হচ্ছে এই চিত্রটাই, মানে এইটা, ঠিক আছে? এখান পর্যন্ত আমরা যেটা পড়েছি অলফ্যাক্টরি ট্র্যাকটা, সেটাই হচ্ছে এখানে বলা আছে, ঠিক আছে? অলফ্যাক্টরি ট্র্যাকে এলো। এবার কি হচ্ছে, ও দুটো দিকে যেতে পারে, একটা হচ্ছে মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়া হয়ে যেতে পারে, আরেকটা হচ্ছে ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া হয়ে যেতে পারে। দেখো, যখন কোনো একটা অলফ্যাক্টরি স্টিমুলাই আমাদের কাছে নতুন হবে, তখন সেটা আসবে থ্যালামাস দিয়ে। মানে ধরো তোমাকে, তুমি একটা কোনো খাবার প্রথম খাচ্ছ, তখন সেই খাবারটা একটু তো নতুন একটা স্মেল আসবে। তো সেইটা কোথা দিয়ে আসবে না, তার জন্য ওই অর্ডারেন্ট মলিকুল গুলো অলফ্যাক্টরি ট্র্যাক হয়ে ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া হয়ে থ্যালামাসে পৌঁছাবে। এই থ্যালামাসে আসার পর সেখান থেকে অরবিফ্রন্টাল কর্টেক্সে আসবে এবং সেখানে হাইপোথ্যালামাসে যাবে এরপরে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যখন কোনো নতুন কোনো স্মেল পাই, তখন এই রকম ভাবে কাজটা করে। এবার তোমরা বলবে কি করে এটা ডিসাইড হয় যে এটা নতুন মলিকুল না পুরনো মলিকুল? তার জন্য এটা আমাদের এই অলফ্যাক্টরি যে এপিথেলিয়াল সেলস রয়েছে, যেটা আমাদের বা অলফ্যাক্টরি যে নিউরন রয়েছে, তার এখানে কেমিক্যাল বা তার এখানে জিপোটিন যে সিগন্যালিং হয়, সেই জিপোটিন সিগন্যালিং সিস্টেম ওখানে ডিসাইড করেছে কতটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছে বা কতগুলো জিপোটিন অ্যাক্টিভ হচ্ছে
কতগুলো জি প্রোটিন অ্যাক্টিভ হচ্ছে তার ভিত্তিতে ডিটারমাইন্ড হচ্ছে যে মানে কি ধরনের অ্যাকশন পোটেনশিয়াল এখানে জেনারেট করলো বা কোন ধরনের অর্গানিক মলিকিউলটা এলো, তার ভিত্তিতে অলফ্যাক্টরি ট্র্যাক হয়ে ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়াতে আসবে না মিডল অলফ্যাক্টরি এরিয়াতে যাবে, এটা ডিসাইড হয়। ঠিক আছে, তাহলে অলফ্যাক্টরি ট্র্যাক থেকে এসে ল্যাটারাল ম্যাম অলফ্যাক্টরি, কতগুলো জি প্রোটিন অ্যাক্টিভ হয় মানে আরে বাবা নিউ হলে? কতগুলো জি প্রোটিন অ্যাক্টিভ হবে মানে এটা নয় যে এখানে তোমার হচ্ছে এই যে এখানে আমরা অলফ্যাক্টরি সিলিয়া গুলোর কথা জানলাম না, এখানে অলফ্যাক্টরি সিলিয়াতে একের বেশি তোমার জি প্রোটিন থাকে। এবারে ধরো একটা অর্ডারেন্ট মলিকুল একটা জি প্রোটিনকে অ্যাক্টিভ করতে পারে, আবার একটা জি প্রোটিন মলিকুল অনেকগুলো জি প্রোটিনকে অ্যাক্টিভ করতে পারে। ঠিক আছে, তার ভিত্তিতে ডিসাইড হবে যে এটা কি ধরনের অর্ডারেন্ট মলিকুল। বোঝা গেছে? এবার হ্যাঁ যখন এবারে এটা নিউয়ার সিস্টেম হয়ে গেল, তাহলে আমরা যখন নতুন গন্ধ পেলাম তাহলে আমাদের থ্যালামাস হয়ে অরবিফ্রন্টাল কর্টেক্স হাইপোথ্যালামাসে গেল, তাহলে আমাদের নিউয়ার কোনো স্মেল পেলাম। এবারে এই গন্ধটাই যখন এবারে আমাদের কাছে একবার এক্সপোজার হয়ে গেছে, তার মানে আমাদের হাইপোথ্যালামাসে গেছে মেমোরি ফরমেশন হয়ে গেছে, মানে আমাদের মেমোরিতে স্টোর হয়ে গেছে যেটার গন্ধটা হচ্ছে এরকম। এবারে কিন্তু সেটা আবার ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া হয়ে থ্যালামাসে পৌঁছাবে না, তখন সেটা কোথায় পৌঁছাবে, মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়াতে পৌঁছাবে, তারপর সেটা সেপ্টাল এরিয়া সেপ্টাল নিউক্লিয়ার হয়ে হাইপোথ্যালামাসের লিম্বিক সিস্টেমে আমাদের পৌঁছাবে। ঠিক আছে, এবার ধরো ম্যাম বলছি যখন কারো নতুন কারো ক্ষেত্রে নতুন কিছু দেখবে স্মেল থাকবে। খুব বেশি হ্যালো পরিমাণে, হ্যাঁ আমি বলে নিই তারপর হ্যালো শুনছি। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে দেখবে যে স্মেলের বিষয়ে খুব বেশি পরিমাণে খুব পাংচুয়াল, খুব একটা খাবারের মধ্যে কত ধরনের স্মেল আছে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারে, মানে খুব খুব ভালোভাবে তাকে বলতে পারে যে এই খাবারটার মধ্যে কি 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 মানে তোমার হচ্ছে মশলা ইউজ করা হয়েছে, কোন কোন ধরনের মশলা ইউজ করা হয়েছে, এগুলো খুব ভালোভাবে বলতে পারে। তখন কোনো একটা গন্ধকে নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি বা সেটাকে যদি খুব ভালোভাবে পর্যালোচনা করতে যাই, তখন আমাদের এই পাইরিফর্ম কর্টেক্স, প্রিপাইরিফর্ম কর্টেক্স এবং অ্যামাগডালা হয়ে লিম্বিক সিস্টেম হয়ে হিপ্পোক্যাম্পাসে আসবে এবং সেখান থেকে আমাদের হাইপোথ্যালামাসে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি আর এখানে কোনো কনফিউশন থাকার কথা নয়। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে তো? ম্যাম সেপ্টালেরটা কি বললেন? ওটা তো পুরোনোটা বললেন না? সেপ্টাল এরিয়া কোথায়? সেপ্টাল নিউক্লিয়াই এটা, এটা বেডের সেপ্টাল নিউক্লিয়াই। তোমাকে আমি রিজিয়ন কি করে দেখাবো? ভাই মনে রাখতে হবে পাথওয়ে গুলো, এটা পাথওয়ে গুলো তোমাকে মনে রাখতে হবে, এছাড়া কিছু করার নেই। ঠিক আছে, এখান থেকে তাহলে বেরোচ্ছি। ঠিক আছে, ম্যাম আমাদের আরো মিডিয়া অনেকগুলো অল টপিক আছে এখানে। হ্যাঁ কি বলছো? মিডিয়া মিডিয়াল অল মিডিয়াল অলফ্যাক্টরি ট্র্যাকে অলফ্যাক্টরি দুটো ভাগে ভাগ হচ্ছে, অলফ্যাক্টরি ট্র্যাকটা হাড়টা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে মিডল অলফ্যাক্টরি এরিয়া আর একটা হচ্ছে ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া। ঠিক ম্যাম আছে, সেটা ম্যাম বলো কি বলছো, বলো বলুন কি বলছো বলো। কেউ কিছু বলছো? আচ্ছা তাহলে এখান থেকে বেরোই। এখান থেকে কোন কোন জিনিসগুলো তোমরা করবে? ম্যাম বলছিলাম যে ম্যাম ওটাই মিডিয়াল বলছিলাম। মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়া যেটা আছে সেখানে হচ্ছে যেরকম ল্যাটারাল অলফ্যাক্টরি এরিয়া থ্যালামাস হয়ে যেটা যাচ্ছে সেটা তো নতুনটা, আর মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়াতে হচ্ছে মানে যেটা সব থেকে। হ্যালো মানে যখন ম্যাম আমরা শোনা কোনো যাচ্ছে? পুরোনো গন্ধ পাচ্ছি তখন সেটা আমাদের হ্যালো এই মিডিয়াল অলফ্যাক্টরি এরিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো শুনতে পাচ্ছো? আচ্ছা কেউ কিছু বলছো কি? ঠিক আছে, আমরা তাহলে আমাদের নেক্সট পার্টে যাই। এখান থেকে তোমরা কি কি পড়বে?
এখানে অর্ডার এন্ড বাইন্ডিং প্রোটিনটার কথা খুব ভালোভাবে পড়বে, কারণ এই অর্ডার এন্ড বাইন্ডিং প্রোটিনটার কথা তোমাদের হচ্ছে এখানে জানতে হবে, কারণ এখান থেকে কিছু কোশ্চেন আসে। আর ট্র্যাকটা সম্পর্কে ভালোভাবে পড়বে, কোথায় হ্যাঁ ম্যাম, যাচ্ছে। বুঝতে পেরেছি এবার। হ্যাঁ বলো, কোশ্চেন আছে বলো। হ্যাঁ ম্যাম। বলো, শুনছি, বলো, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, এবারে দেখো, অ্যানোসমিয়া কাকে বলে? অ্যানোসমিয়া হচ্ছে, আমরা কয়েকটা টার্ম পড়ে নেব। অ্যানোসমিয়া, আচ্ছা আমার কথাগুলি কি পরে পরে পৌঁছাচ্ছে? তোমাদের সমস্যা হচ্ছে কিছু? তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ ম্যাম, কথাগুলো আসছে না ম্যাম, কেটে যাচ্ছে। এখন ঠিক আছে? শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ ম্যাম। এবার ঠিক আছে তো? হ্যাঁ ম্যাম। বেশ, ঠিক আছে। ম্যাম, হ্যাঁ বলো। আপনার রেকর্ডিং গুলো কেন ইকো হয়? রেকর্ডিং গুলো পরে যখন শুনতে যাই বুঝতেই পারি না, এত ইকো হয়। ইকো হয়? আগের যতগুলো video আছে, হ্যাঁ, রেকর্ডিং গুলো চালু করছি, ইকো হচ্ছে, মানে পরে একটাও শুনতে পায় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি এটা কি করা যায়। ঠিক আছে, আজকের ক্লাসটা দেখছি, তারপরে আজকের ক্লাসটা যদি ইকো না হয় তাহলে ঠিক আছে, যদি ইকো হয় তাহলে আমি এটাকে ঠিক করার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো, অ্যানোসমিয়া কি? অ্যানোসমিয়া হচ্ছে যে যদি আমাদের নাকে কোনো স্মেল না পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যানোসমিয়া। হাইপার অসমিয়া, হাইপার অসমিয়া হচ্ছে যদি কোনো কারণে আমরা স্মেলের প্রতি ভীষণ সেনসিটিভ হয়ে যায়, সেনসিটিভিটি খুব যদি বেড়ে যায়, স্মেলের সেনসিটিভিটি খুব বেড়ে যায়, কখন হয় না প্রেগন্যান্সি কন্ডিশনে দেখা যায় যে কোনো স্মেলের প্রতি সেনসিটিভিটি খুব বেশি বেড়ে গেছে। ঠিক আছে, তো তাহলে আরেকটা হয়, সেটা হচ্ছে হাইপোঅসমিয়া। হাইপোঅসমিয়া মানে হচ্ছে, বুঝতেই পারছো, হাইপোঅসমিয়া মানে হচ্ছে যে স্মেলের প্রতি আমাদের বা স্মেল আমাদের নাকে কম পৌঁছানো, ঠিক আছে, স্মেলের সেন্সেশন কম পৌঁছানো, সেটা হচ্ছে হাইপোঅসমিয়া। এগুলো আমাদের ক্ষেত্রে একটু জেনে নেবে বা একটু দেখে নেবে। ব্যাস, এইটুকু আমাদের স্মেল সম্পর্কে ছিল, এখানে আর নতুন করে কিছু নেই। এবারে আমরা একটু অন্য দিকে যাব। এখানে আশা করি আর কারোর কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? ইয়েস ম্যাম, এখানে ঠিক আছে। বেশ, এবারে দেখো, আমাদের যে স্কিন এবং বডি টেম্পারেচার রেগুলেশন আছে, সেখানে আমরা একটু স্কিন সম্পর্কে জানবো। স্কিন সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে জানতে হবে স্কিনের স্ট্রাকচার সম্পর্কে। ঠিক আছে, স্কিনের অ্যাকচুয়ালি তিনটে মেন লেয়ার, তিনটে মেন লেয়ার, ঠিক আছে। সব থেকে যে বাইরের লেয়ারটা, সব থেকে যে বাইরের লেয়ারটা, সেটা হচ্ছে এপিডার্মিস, যেটা আমাদের খালি চোখে দেখতে পাওয়া যায়, যার উপরে আমরা হাতের লোম টোম গুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে আমাদের এপিডার্মাল লেয়ার। তো এই যে স্কিন, স্কিন তাহলে আমাদের গোটা বডিতেই আছে তো?
এটাকে বলা হয় কি, এটাকে আরেকটা নাম স্কিনের কি ইন্টিগুমেন্টারি সিস্টেম। স্কিনের আরেকটা নাম কি না, স্কিনের আরেকটা নাম হচ্ছে যে ইন্টিগুমেন্টারি সিস্টেম। তো স্কিনের মানে স্কিনকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে আমাদের 60% বডি ওয়েটটা স্কিন দিয়ে কভারেজ রয়েছে, 60% পর্যন্ত বডি ওয়েটটা আমাদের স্কিন দিয়ে কভারেজ রয়েছে। এবং এই স্কিনের কটা লেয়ার আছে, স্কিনের লেয়ার হচ্ছে, আমি একটা আলাদা পেজ নিয়ে নিচ্ছি, খালি পেজ আছে কি, খালি পেজ নিয়ে স্কিনের মেনলি দেখা যায় কি 3টে লেয়ার আছে, 3 লেয়ার্স আছে। সব থেকে যেটা বাইরের লেয়ার তাকে বলা হয় কি এপিডার্মিস। তারপরের লেয়ারটা কি, তারপরের লেয়ারটা হচ্ছে ডার্মিস, তারপরে হচ্ছে হাইপোডার্মিস, ঠিক আছে, তারপরে লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিস। তো এই এপিডার্মিসটা আমরা খালি চোখে দেখতে পাই। এপিডার্মিস লেয়ারের মধ্যে কি কি থাকে দেখো, এই যে এপিডার্মিস লেয়ারটা, এখানে হচ্ছে কি কি দেখবো আমরা, এখানে মানে আমাদের যেগুলো এক্সপোজার রয়েছে, যেমন হচ্ছে কি বলবো, এটা অ্যাকচুয়ালি আমাদের যে এপিডার্মিস লেয়ারটা সেটা তৈরি হয়েছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল দিয়ে। কি দিয়ে তৈরি হয়েছে, স্ট্র্যাটিফাইড 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 স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দিয়ে এটা তৈরি, ঠিক আছে। এবং এখানে এটা হচ্ছে এই লেয়ারটার মধ্যেই আমরা কি দেখতে পাবো, আমাদের কেরাটিন প্রোটিনটা দেখতে পাবো। কেরাটিন প্রোটিন এখানে এই লেয়ারটাই পার্টিকুলারলি কেরাটিনাইজড হয়, ঠিক আছে। এই পার্টিকুলারলি এই লেয়ারটাই হচ্ছে কেরাটিনাইজড। এই কেরাটিন থাকার ফলে আমাদের কি লাভ হয় না, কেরাটিন থাকার ফলে যেটা আমাদের লাভ হচ্ছে যে এটার জন্য এখানে দেখবে আমাদের স্কিনটা হচ্ছে ওয়াটারপ্রুফ হয়, স্কিনটা হচ্ছে ওয়াটারপ্রুফ। যদি স্কিন ওয়াটারপ্রুফ না হতো তাহলে কিন্তু তোমার বডির মধ্যে জল লাগলে সেই জলটা আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যেত, তাহলে কিন্তু তুমি আর মানে তোমার শরীরটা একরকম টেক্সচার থাকতো না, তাহলে সোয়েলিং হতো। যেমন কিসমিসের মধ্যে সোয়েলিং হয় জল পেলে, সেরকম তোমার বডিতেও জল পেলে সোয়েলিং হতো। তো এই কেরাটিন থাকার জন্য অ্যাকচুয়ালি আমাদের বডিটা হচ্ছে ওয়াটারপ্রুফ হয়, ঠিক আছে। আর এই এপিডার্মিস লেয়ারের মধ্যে কোনো রকম কোনো ব্লাড ভেসেলস থাকে না, দেখতে পাচ্ছ এই লেয়ারটার মধ্যে কোনো রকম কোনো ব্লাড ভেসেলস কিন্তু থাকে না। এবার তাহলে তোমরা বলবে যে এই এলাকার টিস্যুগুলো কিভাবে বেঁচে আছে, না এই এলাকার টিস্যুগুলো পার্টিকুলারলি বেঁচে আছে মানে অক্সিজেনটা পায়। এই যেহেতু এই লেয়ারটা সব থেকে বাইরে এক্সপোজার রয়েছে, তাই বাইরের অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু এটা তোমার হচ্ছে এই টিস্যুগুলো বা এই সেলগুলো এখানে অক্সিজেন পাচ্ছে। আর ব্লাড সাপ্লাইটা পায় কোথা থেকে, বা এখানে নিউট্রিয়েন্টটা পায় কোথা থেকে, না তার ভেতরে এই এপিডার্মিসের লেয়ারের ভেতরে যে সেলগুলো রয়েছে তার ভেতরে যে লেয়ারটা যেটা হচ্ছে ডার্মিস লেয়ারটা, এই ডার্মিস লেয়ার থেকে কিছু মানে কিছু ফ্লুইড সিক্রেশন হয়, বা বলতে পারো ফ্লুইড সিক্রেশন বলা ভুল, এখানে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড গুলো থাকে তারা এগুলো এই টিস্যুগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ এপিডার্মিস ম্যাম। লেয়ার সম্পর্কে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই এপিডার্মিস লেয়ারটার আবার কিছু একটা মানে কি বলবো, এখানে আবার কিছু স্পেসিফিসিটি আছে। এপিডার্মিস লেয়ারটা আবার কিছু মানে উপবিভাগ আছে, উপবিভাগ বলতে মানে এটা আবার কয়েকটা সাব ডিভিশনে বিভক্ত। এখানে দেখবো আমরা 5টা সাব ডিভিশন দেখতে পাচ্ছি। 5টা সাব ডিভিশন কি কি, এগুলো হচ্ছে এই সাব ডিভিশন গুলোকে বলা হয় স্ট্র্যাটা, মানে সাব লেয়ার গুলো রয়েছে, যে সাব লেয়ার গুলো রয়েছে এগুলোকে বলা হয় স্ট্র্যাটা, STRATA, স্ট্র্যাটা, ঠিক আছে। স্ট্র্যাটা মানে হচ্ছে কি বলবো স্তর, আরো খানিক হচ্ছে উপস্তর। তো এই উপস্তর গুলো কি কি, সব থেকে বাইরে থাকে হচ্ছে স্ট্র্যাটাম, যেটা হচ্ছে মানে বাইরে থেকে যদি ভেতরের দিকে দেখি আমরা তাহলে কি দেখতে পাবো, সব থেকে বাইরের লেয়ারটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম, তারপরে স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম গ্যানুলোসাম এবং স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম ব্যাসিলি। এবার তোমরা বলবে যে 5টা লেয়ার থাকার জন্য আমাদের লাভটা কি হচ্ছে, লাভটা এটাই হয়, দেখবে কোনো জায়গার ত্বকে কোনো লোম থাকে না, আবার কোনো জায়গার ত্বকটা খুব মোটা হয়,
আবার অন্যান্য জায়গার তুলনায়। যেমন হচ্ছে আমাদের হাতের পাম মানে হচ্ছে হাতের তালু আর পায়ের হচ্ছে ফিট, তাই তো, পায়ের তলা, এই দুটো জায়গার টিস্যুতে দেখবে মানে এই দুটো জায়গায় যে লেয়ারটা রয়েছে স্কিনের সেখানে কোনো লোম নেই, সেখানে কোনো লোম নেই। প্লাস এই জায়গার স্কিনটা অনেক বেশি মোটা আমাদের গায়ের চামড়ার থেকে। তাহলে তোমরা বলবে এই জায়গাটাতে এত মানে মোটা হয়ে লাভটা কি হয়েছে? তো এই জায়গায় এত মোটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের পায়ের তলা এবং হাতের তালু সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়। কারণ আমরা যদি কোনো কিছু ধরতে হয়, গরম বা ঠান্ডা কোনো জিনিস যদি ধরতে হয়, তাহলে এই জায়গাতে কিন্তু আমরা মানে এই হাত দিয়ে কিন্তু ধরি। তাহলে এবারে এই জায়গার লেয়ারটা যদি মোটা না হয়ে পাতলা হতো, তাহলে খুব বেশি পরিমাণে আমাদের হাতে ছ্যাঁকা লাগতো বা হচ্ছে এই টিস্যুগুলো ড্যামেজ হয়ে যেতে পারতো। বা আমরা যখন মাটিতে চলাফেরা করি তখন পায়ের তালুর উপর দিয়ে তো আমরা চলাফেরা করি। তাহলে পায়ের তালুটা যদি আমাদের শক্ত না হতো তাহলে কিন্তু আমাদের পায়ের টিস্যুগুলো ড্যামেজ হয়ে যেত। তাহলে যে জায়গাতে আমাদের সব থেকে বেশি টিস্যু রয়েছে বা সব থেকে বেশি মোটা চামড়া, সেখানে এপিডার্মিসের 5টা লেয়ার দেখতে পাবো। কিন্তু যে জায়গাগুলোতে আমাদের তুলনামূলকভাবে বাকি যে স্কিন এরিয়া রয়েছে সেখানে কিন্তু এই 5টা লেয়ার আমরা দেখতে পাবো না। ঠিক আছে, 5টা লেয়ার কিন্তু আমরা দেখতে পাবো না। এই স্ট্র্যাটাম লুসিডামটা শুধুমাত্র কোথায় প্রেজেন্ট থাকে? পাম এন্ড ফিটে প্রেজেন্ট থাকে। এই স্ট্র্যাটাম লুসিডাম বাকি আমাদের বডির সারফেসে কিন্তু প্রেজেন্ট থাকে না, শুধুমাত্র পাম আর ফিটেই প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কোনটা বললাম? এই স্ট্র্যাটাম লুসিডামটা শুধুমাত্র পাম আর ফিটে প্রেজেন্ট থাকে, বাকি যে স্কিন এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু প্রেজেন্ট থাকে না। ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে বলবে যে এই জায়গাতে নিশ্চয়ই আরো কিছু স্পেসিফিসিটি আছে যার জন্য হচ্ছে আমরা হাতের কোনো জিনিস ধরলে সেটাকে ফিল করতে পারি। যারা ধরো ব্রেইলে পড়াশোনা করে তারা হচ্ছে এই এপিডার্মিস লেয়ারটা দিয়ে কিন্তু বোঝে, টাচটা বোঝে। তাহলে এখানে নিশ্চয়ই কিছু স্পেশাল কাইন্ড অফ কিছু সেল থাকবে নিশ্চয়ই। তো সেই সেলগুলো কোথায় থাকে? তো সেই সেলগুলো থাকে অ্যাকচুয়ালি আমাদের কোথায় না, এই স্ট্র্যাটাম কোথা থেকে শুরু হয়েছে, একটা সেল থাকে এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে। ঠিক আছে, স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে কি থাকে তার আগে আমরা বলি যে স্ট্র্যাটাম ব্যাসিলের একটু পার্টটা বলে নিই। স্ট্র্যাটাম ব্যাসিলি, এই স্ট্র্যাটাম ব্যাসিলিতে কি থাকে? স্ট্র্যাটাম ব্যাসিলিতে অ্যাকচুয়ালি বেসাল সেল প্রেজেন্ট থাকে যার জন্য নাম হয়েছে ব্যাসিলে। ঠিক আছে, কি থাকে না এখানে বেসাল সেল প্রেজেন্ট থাকে। এই বেসাল সেলগুলো কিছু করে না, এটা অ্যাকচুয়ালি এই কেরাটিনের প্রিকারসর। ঠিক আছে, আমাদের বাইরে যে কেরাটিনটা দেখতে পাই যে লেয়ারটার জন্য বা যেটা কেরাটিনয়েড হওয়ার জন্য আমাদের ত্বকে জল অ্যাবজর্ব হয় না বা আমাদের স্কিনটা হচ্ছে ওয়াটারপ্রুফ হয়ে রয়েছে, সেইটা অ্যাকচুয়ালি তৈরি হয় এই বেসাল সেল থেকে। বেসাল সেলটা হচ্ছে এই কেরাটিনোসাইটস এর প্রিকারসর, কেরাটিনোসাইটস থেকে কেরাটিন তৈরি হয়। ঠিক আছে, ফার্দার যত ওপরের লেয়ারের দিকে যাবে, এখানে বেসাল সেলটা সবার নিচে রয়েছে এপিডার্মিসে। এবার আমাদের ওপরে তো দরকার কেরাটিনটাকে, তার হলে তো ওয়াটারপ্রুফ হওয়ার কোনো মানে হয় না। তাহলে এটা যদি ভিতরে থেকে যেত কেরাটিনটা তাহলে ওয়াটারপ্রুফ হতো না। তাহলে বেসাল সেলটা রয়েছে সবার নিচে, এখান থেকে এই সেল থেকে তৈরি হয় কি কেরাটিনোসাইট। এই কেরাটিনোসাইটটা যত ফার্দার ওপর দিকে যাবে সিক্রেশন হওয়ার পর, তত আমাদের এটা কেরাটিনের ফর্মেশন হবে। ঠিক আছে, আচ্ছা বোঝা গেছে তো? এখান পর্যন্ত কারো কোনো সমস্যা নেই? না ম্যাম। ম্যাডাম ম্যাডাম বলছি এই লাস্ট লাইনটা আর একবার বলে দিন যেটা বললেন। দেখো, এই স্ট্যাটাম ব্যাসিলেতে কি থাকে না, এখানে কেরাটিনোসাইটের প্রিকারসর। স্ট্যাটাম ব্যাসিলেতে ব্যাসাল সেল প্রেজেন্ট থাকে যেটা হচ্ছে কেরাটিনোসাইটস এর প্রিকারসর। এই কেরাটিনোসাইটস থেকে কেরাটিন তৈরি হয়। যত এই কেরাটিনোসাইটটা যত ওপর দিকে যাবে, কারণ স্ট্যাটাম ব্যাসিলে রয়েছে সবার নিচে, এই কেরাটিনোসাইটটাকে থেকে যদি কেরাটিন আমাদেরকে পেতে হয় তাহলে এর কেরাটিনটার অ্যাকচুয়াল উপকারিতা হচ্ছে স্কিনের বাইরে। কারণ স্কিনের বাইরে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ না হলে তাহলে তো আমাদের কোনো লাভ নেই। তাহলে এই এপিডার্মিসের সব থেকে ওপরের লেয়ারটাকে যেতে হলে আমাদের যত ওপর থেকে কেরাটিনোসাইটটা ফর্মেশন হয়ে যাবে, তত ও কেরাটিনোসাইট থেকে কেরাটিনটা ফর্মেশন হবে। এটা হচ্ছে ওপরের দিকে যাওয়ার ফলে এটা পাথওয়েটা তৈরি হয় ভাবে, মানে সঙ্গে সঙ্গে কেরাটিনোসাইট থেকে কেরাটিন তৈরি হয় না, যত নিচ থেকে ওপরের দিকে ও উঠবে তত ওর মেকিংটা শুরু হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার
এই বেসাল সেলের মধ্যে দেখতে পাচ্ছ কিছু এরকম রিজেস দেখতে পাচ্ছ না? এই যে রিজ গুলো দেখতে পাচ্ছ, এগুলো এই রিজ গুলো হচ্ছে এই বেসাল সেলের মধ্যেই থাকে, ঠিক আছে? এই যে রিজ গুলো, এগুলোকে বলা হয় কি ডার্মাল প্যাপিলে, ঠিক আছে? এই রিজ গুলোকে বলা হয় ডার্মাল প্যাপিলে। এই রিজ গুলোকে বলা হচ্ছে ডার্মাল প্যাপিলে। এই ডার্মাল প্যাপিলের মানে ডার্মাল প্যাপিলের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি, এখানে আমার কিছু আমরা এই জায়গাটাতে স্পেশাল কাইন্ড অফ কিছু সেল দেখতে পাবো, কিছু স্পেশাল টাইপ অফ সেল দেখতে পাবো। তার মধ্যে এক নম্বর হচ্ছে মার্কেল সেল। মার্কেল সেল, যাকে তোমরা অনেক সময় মার্কেলের চাকতি নামেও জানো, ঠিক আছে? এই মার্কেল সেল কি করে না, আমাদের সেন্সরি ফিলিং, যেগুলো হচ্ছে সেন্সরি টাচ, তার টাচের জন্য রেসপন্সিবল। এখানে এছাড়া টাচের সঙ্গে সঙ্গে টেম্পারেচারের প্রতিও রেসপন্সিবল, টাচ এবং হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে? তাহলে আমাদের যে স্কিনে কোনো কিছু এলে আমরা একে ফিল করতে পারি, আমাদের স্কিনে কোনো কিছু গরম বা ঠান্ডা জিনিস এলে যে আমরা ফিল করতে পারছি যে আমাদের কোন জিনিসটা এলো, সেটা অ্যাকচুয়ালি কার জন্য হয় না, সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের এই মার্কেল সেল, ঠিক আছে? এই মার্কেল সেল আমাদের অ্যাকচুয়ালি কি করতে সাহায্য করে না, এই সেন্সরি টাচটার জন্য রেসপন্সিবল, ঠিক আছে? আর এখানে কি থাকে না, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি মেলানোসাইট, ঠিক আছে? মেলানোসাইট, মেলানোসাইট বুঝতেই পারছো, মেলানোসাইট সেলস, যার অ্যাকচুয়াল কাজ হচ্ছে আমাদের ত্বকের মধ্যে মেলানিন সিনথেসিস করা, মেলানিন সিনথেসিস করা। এই মেলানিন তো তোমরা জানো আমাদের স্কিনের কালারের জন্য রেসপন্সিবল। যত বেশি মেলানিন সিনথেসিস হবে তত বেশি কিন্তু আমাদের ইউভি লাইট থেকে প্রোটেকশন নেবে এবং আমাদের স্কিন ডার্কার হবে। আর যত মেলানিনের পরিমাণ কম হবে তত কিন্তু আমাদের স্কিনের কালারটা লাইট হবে এবং এবং এটা আবার আমার ইউভির প্রতি তত বেশি সেনসিটিভ হয়ে পড়বো। এটা কিন্তু ভালো আবার একদিক থেকে খারাপ, তাই তো? যাদের স্কিন লাইট, যাদের দেখতে হয়তো মনে হবে যে খুব সুন্দর, ব্যাপারটা একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার, কিন্তু এই ইউভি রেডিয়েশনের ক্ষেত্রে তাদের কিন্তু আবার অনেক প্রবলেমও দেখা যায়, ইউভি লাইটের ক্ষেত্রে অনেক প্রবলেমও দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এখান পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? বোঝা গেছে তো? তাহলে হ্যাঁ এপিডার্মিস ম্যাম। লেয়ার সম্পর্কে কারো কোনো কনফিউশন নেই, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, ওকে। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাচ্ছি, এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ডার্মিস লেয়ার, ঠিক আছে? ডার্মিস লেয়ারটা হচ্ছে মোটামুটি কি দিয়ে তৈরি বলতো? ডার্মিস লেয়ারটা হচ্ছে আমাদের এখানে যে ইলাস্টিক টিস্যু গুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি অনেকটা টাফ ইলাস্টিক টিস্যু, ঠিক আছে? এখানে না লিখে আমরা এখানটায় লিখি ডার্মিসটাকে। ডার্মিসটা অ্যাকচুয়ালি কি কি দিয়ে তৈরি? ডার্মিসটা হচ্ছে টাফ ইলাস্টিক, টাফ এবং ইলাস্টিক টিস্যু দিয়ে তৈরি। এবং এখানে আমাদের সবথেকে যেটা এখন সবথেকে বেশি প্রচলিত বা সবথেকে যেটার প্রতি এখন মানুষ অনেক বেশি সেনসিটিভ, সেটা হচ্ছে কোলাজেন। এই মানে এই যে এরিয়াটা বা এই যে লেয়ারটা, এখানেই কিন্তু আমাদের কোলাজেন প্রেজেন্ট থাকে, যেটা 20 বছর বয়সের পর আমাদের ডিগ্রেড হতে শুরু করে। এই কোলাজেন যত ডিগ্রেড হতে শুরু করবে তত কিন্তু স্কিন ঝুলতে থাকবে বা স্কিনের মধ্যে রিঙ্কলস আসতে শুরু করবে। তাহলে এই কোলাজেনটা কোথায় প্রেজেন্ট থাকে? কোলাজেন হচ্ছে ডার্মিস লেয়ারের মধ্যে প্রেজেন্ট থাকে এবং এই ডার্মিস লেয়ারের মধ্যেই কিন্তু আমাদের ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে, ব্লাড ভেসেলস থাকে। আবার দুটো স্পেশাল টাইপ অফ গ্ল্যান্ডের কথা আমরা জানি, যেটা হচ্ছে আমাদের কি 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 না হচ্ছে এই হচ্ছে কি বলবো, ওই সিবেসিয়াস গ্ল্যান্ড যেটা, ঠিক আছে? সিবেসিয়াস গ্ল্যান্ড।
তারপরে হচ্ছে হেয়ার ফলিকল, দেখো এই এলাকাটার মধ্যেই কিন্তু আমাদের হেয়ার ফলিকল দেখতে পাচ্ছি, ঠিক আছে, হেয়ার ফলিকল দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড, এই যে হলুদ রঙের অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। আচ্ছা, এছাড়া কি কি থাকবে না, এখানে আবার সোয়েট গ্ল্যান্ডও প্রেজেন্ট থাকে, কিছু লিভ প্রেজেন্ট থাকে, সমস্ত কিছু যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যা কিছু আমাদের সেলস গুলো রয়েছে সব কিন্তু এখানে এই ডার্মিস লেয়ারের মধ্যে রয়েছে। তার মানে আমাদের যে হেয়ারটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই, বাইরে যে হেয়ার গুলো আমরা হাতে বা আমাদের মাথায় যে হেয়ার গুলো থাকে বা আমাদের অল ওভার বডিতে যে হেয়ার গুলো থাকে, সেগুলো অ্যাকচুয়ালি তৈরি করতে গিয়ে হচ্ছে না এর মানে অ্যাকচুয়ালি এর অংশটা থাকে ডার্মিস লেয়ারে, ঠিক আছে, ডার্মিস লেয়ার থেকে রয়েছে। এই হেয়ারের আবার ডার্মিস লেয়ারের মধ্যেও নয়, এর যে অ্যাকচুয়াল হেয়ার ফলিকলটা থাকে সেটা হাইপোডার্মিসের মধ্যে থাকে, দেখতে পাচ্ছ তো, সেটা হাইপোডার্মিসের মধ্যে থাকে, কিন্তু ওর ম্যাক্সিমাম পার্টটা কোথায় থাকছে, ডার্মিস লেয়ারের মধ্যে থাকছে। আর যে শুধুমাত্র বাইরের যে অংশটা সেটা হচ্ছে এপিডার্মিসে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে কি কি থাকবে, আচ্ছা বেসাল কাইন্ড অফ যে সিবেসিয়াস গ্ল্যান্ডটা সেটা শুধুমাত্র আমাদের এই ডার্মিস লেয়ারের মধ্যেই থাকে। সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে, ঠিক আছে। ব্লাড এবং লিম্ফ এগুলো তো অবশ্যই দেখতে পাচ্ছি, এই যে এগুলো রেড গুলো হচ্ছে ব্লাড ভেসেলস আর ব্লু গুলো হচ্ছে তো আমাদের ভেনিউস, এগুলো আমরা সবাই জানি। তাহলে আর কি কি থাকে এখানে, এই ডার্মিস লেয়ারটা দুটো লেয়ারে বিভক্ত, একটা হচ্ছে প্যাপিলারি লেয়ার আর একটা হচ্ছে রেটিকুলার লেয়ার। এই প্যাপিলারি লেয়ারের মধ্যে যে কোলাজেনটা থাকে সেটা হচ্ছে, এই কোলাজেন অবশ্যই প্রেজেন্ট থাকে এবং কিছু ইলাস্টিক টিস্যু লেয়ারও প্রেজেন্ট থাকে, কিন্তু এই ইলাস্টিকটা এতটা বেশি টাইট হয় না, অনেকটা লুজ টাইপের ইলাস্টিক টিস্যু প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এবং এখানে আবার একটা স্পেশাল কাইন্ড অফ রিসেপ্টর সেলও প্রেজেন্ট থাকে, যেটার নাম হচ্ছে মিজনার কর্পাসেল, মিজনার কর্পাসেল, মিজনার কর্পাসেল, মিজনার কর্পাসেল। এই মিজনার কর্পাসেল কি করে, মিজনার কর্পাসেল সম্পর্কে কেউ জানো? মিজনার কর্পাসেল অ্যাকচুয়ালি আমাদের টাচ রিসেপ্টর বলতে পারো, ঠিক আছে। তার মানে টাচ রিসেপ্টর দুটো, একটা হচ্ছে মার্কেল সেলস, আরেকটা হচ্ছে মিজনার কর্পাসেল। এই মিজনার কর্পাসেল আমাদের কি করে বলতো, মানে এর আবার একটা স্পেশাল ফেসিলিটি হচ্ছে যে আমাদের যে দেখবে ওপরে মানে আমাদের হাতে যে টাচ করে করে আমরা ব্রেইলের লেখাগুলো বুঝতে পারি বা কোনো কিছু ধরতে গেলে বা এটাকে একটা স্ট্রাকচার ফিল হয় না, যে এটা হচ্ছে গ্লাসের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের বালতি স্ট্রাকচার, এই যে ফিলিংসটা আসছে সেটা অ্যাকচুয়ালি আমাদের ডিটারমাইন হচ্ছে কোথায়, এই ভিজুয়াল কর্পাসেল থেকে, ঠিক আছে। তো এটা কি না, এটা হচ্ছে এখানে যে ইলাস্টিক টিস্যুটা থাকে প্যাপিলারি লেয়ারের মধ্যে, এটাতে লুজ ইলাস্টিক টিস্যু প্রেজেন্ট থাকে, কিন্তু এই যে রেটিকুলার লেয়ারটা রয়েছে সেটা অনেকটা হচ্ছে, এখানে কোলাজেন তো অবশ্যই থাকে, তার সঙ্গে যে ইলাস্টিক টিস্যুটা থাকে সেটা অনেকটা টাইট, এটা অনেকটা টাইট টাইপের। তার জন্য দেখবে যদি ওয়েট বেড়ে যায় বা প্রেগনেন্সির সময়ে যে স্ট্রেচ মার্কটা দেখা যায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই ডার্মিস লেয়ারের এই টাইট ইলাস্টিক টিস্যুটার জন্যই হয়, ওই জায়গাটা কিন্তু আর মেকআপ হয় না, ঠিক আছে। আর এই লুজ ইলাস্টিক টিস্যুর জন্য ডার্মিস লেয়ারটা অনেকটা বাড়তে পারে, ওকে বাড়তে সুযোগ দেওয়া হয়, ঠিক আছে। ওটা যদি লুজ না হতো তাহলে আমাদের স্কিনটা বাড়তো না, মানে স্কিনটা বাড়তো না এই মিনস হচ্ছে তোমার ফ্যাট জমছে ওই জায়গাটাতে, ওকে তো সাইজটা বাড়াতে হবে, তাহলে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এই প্যাপুলার লেয়ারের লুজ ইলাস্টিক টিস্যুর জন্য। আবার এখানে কি রয়েছে, এই রেটিকুলার সেলের মধ্যে রয়েছে টাইট ইলাস্টিক টিস্যু, যদি ওটা টাইটনেসটা না থাকতো তাহলে কিন্তু স্কিনের যে নর্মাল স্ট্রাকচারটা সেটা কিন্তু প্রেজেন্ট হতো না বা থাকতো না সেটা বজায়। এখানে আমার এখানে টাইট ইলাস্টিক টিস্যুর মধ্যে আবার থাকে কি, মানে এই যে রেটিকুলার লেয়ারটা, এই রেটিকুলার লেয়ারের মধ্যেই আমাদের সিম্প্যাথেটিক নার্ভও প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সিম্প্যাথেটিক নার্ভও প্রেজেন্ট রয়েছে, এগুলো প্রেজেন্ট রয়েছে। তাহলে হাইপোডার্মাস কি করে না, হাইপোডার্মিসের আরেকটা নাম হচ্ছে আমাদের, হাইপোডার্মিসের আরেকটা নাম হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাটি লেয়ার বা সাবকিউটেনিয়াস ফ্যাটি টিস্যু বলতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের হাইপোডার্মিসের লেয়ার, ঠিক আছে। এখানে আমাদের ফ্যাট প্রেজেন্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমাদের ফ্যাট প্রেজেন্ট থাকে। এই হাইপোডার্মিসের আরেকটা নাম হচ্ছে কি না, হাইপোডার্মিসের আরেকটা নাম হচ্ছে আমাদের, হাইপোডার্মিসের আরেকটা নাম হচ্ছে সুপারফিশিয়াল ফোসা, ঠিক আছে, সুপারফিশিয়াল ফেসিয়া, সুপারফিশিয়াল সুপারফিশিয়াল ফেসিয়া,
ফেসিয়া, ঠিক আছে। এখানে এই অংশটাতেই আবার এই যে হাইপোডার্মিসটা, এই হাইপোডার্মিসের পরে তো আমাদের কিছু নেই। এই হাইপোডার্মিসের মধ্যে হাইপোডার্মিসটা অ্যাকচুয়ালি আমাদের বোন বা কার্টিলেজের বোন বা মাসেল বা কার্টিলেজ যাই বলো না কেন তার সঙ্গে আমাদের স্কিনটাকে অ্যাটাচ রাখতে সাহায্য করে, ঠিক আছে। স্কিনটাকে অ্যাটাচ রাখতে সাহায্য করে এবং এই অঞ্চলের মধ্যেই আমাদের ফ্যাটটা স্টোর থাকে, ঠিক আছে। এই অঞ্চলের মধ্যে আমাদের যে স্কিন ফ্যাট বলি সেই স্কিন ফ্যাটটা কিন্তু এই অঞ্চলের মধ্যেই সঞ্চিত থাকে। আশা করি তোমাদের কোনো কনফিউশন নেই। কারো কোনো কোশ্চেন আছে? বলছি ম্যাডাম হাইপোডার্মিসটা আরেকবার বলে দেবেন, ওইখানের সিগন্যালটা আপনাদের একটু দেখো হাইপোডার্মিসের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, হাইপোডার্মিসের মধ্যে আমাদের ফ্যাট প্রেজেন্ট থাকে, ঠিক আছে। হাইপোডার্মিসের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি ফ্যাট প্রেজেন্ট থাকে, যেটা আমাদের এটাকে বলা হয়, যেটা আমাদের সাবকিউটেনিয়াস ফ্যাট বলি না, যেটা স্কিন ফ্যাট বলি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই হাইপোডার্মিসের ফ্যাট, ঠিক আছে। আচ্ছা, এর আরেকটা নাম হচ্ছে সুপারফিশিয়াল ফেসিয়া, ঠিক আছে। হাইপোডার্মিসকে আরেকটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে সুপারফিশিয়াল ফেসিয়া। এবং এই হাইপোডার্মিসই হচ্ছে একমাত্র অংশ যেটা স্কিনকে আমাদের বোন বা মাসেল বা কার্টিলেজের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। এটার বিশেষ কিছু কাজ নেই, শুধুমাত্র ফ্যাট স্টোরেজ করাটাই কাজ এবং মাসেল এবং বোনের সঙ্গে যুক্ত রাখাটাই একমাত্র কাজ বলতে পারি আমরা, ঠিক আছে। বোঝা গেছে? আর ম্যাম বলছিলাম টাইট ইলাস্টিক টিস্যুটা আরেকবার বলে দিন। হ্যাঁ, বলে দিচ্ছি। দেখো এই যে রেটিকুলার লেয়ারটা আছে, এই ডার্মিস লেয়ারের মধ্যে আমাদের কি কি থাকে, ডার্মিসের মধ্যে যেটা মেন প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে যে ডার্মিস লেয়ারটা অনেক বেশি টাফ এবং ইলাস্টিক। এপিডার্মিসের মতো অতটা বেশি আমাদের কি বলবো, এতটা বেশি লুজ নয়। স্কিনের উপরের অংশটা দেখবে অনেক বেশি লুজ, কিন্তু ডার্মিস লেয়ারটা কিন্তু অতটা আমাদের লুজ নয়। যদি কারোর কোনো ক্ষেত্রে দেখবে যদি কি বলবো, এটা বুঝে যাবে না, বুঝতে পারবে না ডার্মিস লেয়ারটা, ঠিক আছে। ডার্মিস লেয়ারটা অ্যাকচুয়ালি আমাদের কি কি নিয়ে তৈরি, সেটা হচ্ছে কোলাজেন এবং কিছু ইলাস্টিক টিস্যু নিয়ে তৈরি। কোলাজেন দুটো অংশ, ডার্মিসের আমার দুটো ফার্দার ভাগে ভাগ রয়েছে, একটা হচ্ছে প্যাপিলারি লেয়ার আর একটা হচ্ছে রেটিকুলার লেয়ার। দুটোতেই কোলাজেন এবং ইলাস্টিক টিস্যু প্রেজেন্ট থাকে, কিন্তু দুটোতে ইলাস্টিক টিস্যুর প্রপার্টি হচ্ছে আলাদা আলাদা থাকে। একটা হচ্ছে প্যাপিলারি যে লেয়ারটা, সেখানে যে ইলাস্টিক টিস্যুটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে লুজ ইলাস্টিক টিস্যু, আর যে রেটিকুলার লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে টাইট ইলাস্টিক টিস্যু, ঠিক আছে, টাইট ইলাস্টিক টিস্যু। আচ্ছা, এই টাইট ইলাস্টিক টিস্যুটার জন্য কি হচ্ছে না, এখানে আমাদের যে একটা নর্মাল যে স্ট্রাকচার কিনে, সেই নর্মাল স্ট্রাকচারটা কিন্তু এই টাইট ইলাস্টিক টিস্যুর জন্যই আমাদের মেনটেন থাকছে। আর লুজ ইলাস্টিক টিস্যুটা কি করে না, যদি তোমার বডির মধ্যে বডি ওয়েট বা বডির মধ্যে শেপ চেঞ্জ হয়, তাহলে এই লুজ ইলাস্টিক টিস্যু আমাদেরকে কি করছে না, ওর জায়গা দিচ্ছে, বাড়তে জায়গা দিচ্ছে, স্কিনটাকে স্ট্রেচ হতে জায়গা দিচ্ছে এই লুজ ইলাস্টিক টিস্যু। টাইট ইলাস্টিক টিস্যু সেটাকে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, সেটাকে স্কিনটাকে টাইটনেস ধরে রাখতে বা তোমার কি বলবো, সেটাকে মেনটেন রাখতে, স্কিনটাকে যে জায়গায় মেনটেন রাখতে সাহায্য করে। ক্লিয়ার? এখানে কি প্রেজেন্ট থাকে, হ্যাঁ ম্যাম টাইট ঠিক। ইলাস্টিক টিস্যুর মধ্যে সিম্প্যাথেটিক নার্ভ প্রেজেন্ট থাকে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভ রয়েছে সেগুলো প্রেজেন্ট থাকে এই টাইট ইলাস্টিক টিস্যুর মধ্যে। আর এখানে এখানে কি থাকে না, এখানে হচ্ছে মিজনাল কর্পাসেল থাকে। এই যে লুজ মানে যে প্যাপিলারি লেয়ারটা রয়েছে সেখানে কি রয়েছে, মিজনাল কর্পাসেলস রয়েছে, মিজনাল কর্পাসেলস রয়েছে, যেটা আমাদের টাচ রিসেপ্টর বলবো আমরা, ঠিক আছে, টাচ রিসেপ্টর রয়েছে। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম ক্লিয়ার। বেশ, এবারে আমরা একটু দেখবো আমাদের কি কি, এখানে একটু দেখে নিই। দেখো যে আমি যা কিছু বললাম সেটা এখানে পরিষ্কার ভাবে দেওয়া আছে, পুরো অংশগুলো একটু ভালো করে দেখে নেবে, এখানে সবকিছু লেখা রয়েছে, ঠিক আছে। আমি যা কিছু বলেছি সব এই জায়গাটাতে দেওয়া আছে, এখানে আলাদা করে কিছু দেওয়া নেই। আচ্ছা, এবারে দেখবো ঘামের কি কি উপাদান। সোয়েটের কি কি উপাদান, সোয়েটের মধ্যে অ্যাকচুয়াল যেটা রয়েছে সেটা হচ্ছে বেশিরভাগটাই জল, ওয়াটার, 99.4% হচ্ছে ওয়াটার, আর 0.6% হচ্ছে আমাদের সলিড পার্টিকেল। এই সলিড পার্টিকেলের মধ্যে আবার কি কি রয়েছে, যখন আমরা আমাদের রেসপিরেটরি সিস্টেম পড়ছিলাম তখন আমরা এটা পড়েছিলাম যে ঘামের মধ্যে কি কি পাওয়া যায়। ইউরিয়া আমাদের মেন হচ্ছে, যেটা আমাদের হিউম্যান বডি থেকে যেটা এক্সক্রিট করে সেটা হচ্ছে আমাদের মেন এক্সক্রিটিভ প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া।
আর কিছু পরিমাণে ইউরিক অ্যাসিডও থাকে, ঠিক আছে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো সব কিন্তু জৈব বস্তুর মধ্যে পড়ছে। এছাড়া ল্যাকটিক অ্যাসিডও পাওয়া যায়, ক্রিয়েটিনও পাওয়া যায়, গ্লুকোজও কিছু পরিমাণে পাওয়া যায়। অজৈব বস্তুর মধ্যে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম এই সমস্ত অংশগুলো থাকে। কিছু কার্বনেট এবং বাইকার্বনেট এগুলো উপাদানগুলো দেখতে পাওয়া যায়। তাহলে সোয়েট সিক্রেশন হয় কি করে? মানে তোমার দেখবে কিছু কিছু কন্ডিশন আছে, যখন দেখবে তোমার ভয় পেলে ঘাম দিচ্ছে, তুমি যদি খুব গরমে আসো তখন তোমার ঘাম হয়, তুমি যদি খুব বেশি এক্সারসাইজ করো তোমার ঘাম হয়, তুমি যদি নার্ভাস হয়ে যাও, তুমি যদি নার্ভাসনেস ফিল করো তখনও তোমার সোয়েট সিক্রেশন হয়। তো তাহলে এই মানে কি মেকানিজমের মধ্যে দিয়ে আমাদের সোয়েট সিক্রেশন অ্যাকচুয়ালি হয়? সোয়েট সিক্রেশন আমাদের দুটো মেকানিজমের মধ্যে দিয়ে হয়, একটা হচ্ছে তার নিউরাল কন্ট্রোল আর একটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল। প্রথমে আমরা নিউরাল কন্ট্রোলটা পড়বো। দেখো, যদি আমাদের কোনো রকম ভাবে কি হচ্ছে না, কোনো হচ্ছে একটা ধরো তুমি এমন এনভায়রনমেন্টে আছো, এখনকার যে পরিস্থিতি এখন হচ্ছে আমাদের একটা হিউমিড খুব বেশি রয়েছে, এয়ারের মধ্যে হিউমিডিটি খুব বেশি রয়েছে, তার মানে বাইরের তাপমাত্রা অনেক বেশি রয়েছে। তাহলে বাইরের তাপমাত্রা যখনই বাড়ছে তখন আমাদের এই যে সেলগুলো রয়েছে, যেটা হচ্ছে আমরা এক্ষুনি পড়লাম, যেটা হচ্ছে আমাদের ওই যে মেইজনার কর্পাসেল পড়লাম না, মেইজনার কর্পাসেল বা ম্যাজির অঙ্গ, এই রুফিনের প্রান্তস্থান এইগুলো রয়েছে। দেখবে তোমরা সিম্প্যাথেটিক কেমো রিসেপ্টর বা হচ্ছে স্টিমুলি কেমো রিসেপ্টরি অর্গান বা সোমাটোসেন্সরি অর্গান যদি তোমরা পড়ে থাকো, তাহলে দেখতে পাবে এই রুফিনের প্রান্তস্থান কোথায় অবস্থিত, ঠিক আছে। এই রুফিনের প্রান্তস্থান কি করছে বা ম্যাজেনির অঙ্গ, এরা কি করে বলতো না, এরা হচ্ছে বাইরের যে তাপমাত্রাটা রয়েছে সেটাকে ফিল করে, সেটাকে ফিল করার পর বা সেগুলোর মধ্যে দিয়ে রেসপন্সটা এই সিম্প্যাথেটিক নার্ভের মধ্যে দিয়ে আমাদের সেন্সরি নার্ভ এসে আমাদের হাইপোথ্যালামাসের প্রি অপটিক নিউক্লিয়াস এসে পৌঁছায়। হাইপোথ্যালামাসের কাকে উদ্দীপিত করবে না, প্রি অপটিক নিউক্লিয়াসকে অ্যাক্টিভ করবে। হাইপোথ্যালামাসের প্রি অপটিক নিউক্লিয়াস যদি অ্যাক্টিভ হয় তখন সেই উদ্দীপনাটাকে আমাদের যেটা আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি বলবো সিম্প্যাথেটিক নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভের মধ্যে দিয়ে সুষুম্না কাণ্ডে পৌঁছাবে। সুষুম্না কাণ্ডে আবার আমাদের স্পাইনাল কর্ডে পোস্ট গ্যাংলিয়নিক স্নায়ুর মধ্যে দিয়ে এসে আমাদের যে ঘর্মগ্রন্থি রয়েছে, ঠিক আছে, এই যে ঘর্মগ্রন্থি, ঠিক আছে, সোয়েট গ্ল্যান্ড, সেই সোয়েট গ্ল্যান্ডে কি করবে না অ্যাসিটাইল কোলিন সিক্রেশন করবে। তোমরা তো জানো যে নিউরন কিভাবে কাজ করে, নিউরন হচ্ছে নিউরোট্রান্সমিটার রিলিজ করে, ঠিক আছে, নিউরোট্রান্সমিটার রিলিজ করে। নিউরোট্রান্সমিটার রিলিজ করলে কি কোন কোন নিউরোট্রান্সমিটার রিলিজ করতে পারে, অনেকগুলো নিউরোট্রান্সমিটার রিলিজ করে, তার মধ্যে একটা নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এসিএইচ, ঠিক আছে। এই অ্যাসিটাইলকোলিন অ্যাকচুয়ালি এসে ওই আমাদের হরমোগ্রন্থি বা হচ্ছে সোয়েট গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করবে, সোয়েট গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করবে। সোয়েট গ্ল্যান্ড যখনই অ্যাক্টিভেশন হবে তখনই কিন্তু আমাদের দেখো এই যে সোয়েট গ্ল্যান্ড রয়েছে, এই সোয়েট গ্ল্যান্ডের মধ্যে দিয়ে সোয়েট সিক্রেশন হয়ে আমাদের স্কিনের বাইরে আসবে, ঠিক আছে। এইটা একটা মেকানিজম হলো। দ্বিতীয় মেকানিজম হচ্ছে হরমোনাল মেকানিজম, ব্রাডিকাইনেটিক, ঠিক আছে। এই উদ্দীপিত শ্বেতগ্রন্থি থেকে মানে যদি ধরো কোনো কারণে আমাদের যে এই যে কি বলবো যে সোয়েট গ্ল্যান্ড রয়েছে সেটা তো উদ্দীপিত হয়েই গেছে, এই উদ্দীপিত হওয়ার পর কি রয়েছে না, এখান থেকে আবার এক প্রকার কি বলবো এই ক্যালিক্রাইন নামক একটা উৎসেচক নিষিদ্ধ হয়, যেটা এই কলাকোষ এবং রক্তবাহে প্রবেশ করে সেখানে ব্র্যাডিকিনোজেন উৎসেচকের উপর ক্রিয়া করে, ঠিক আছে, ব্র্যাডিকাইনোজেন উৎসেচকের উপর ক্রিয়া করে। এর ফলে এই ব্র্যাডিকাইনিন উৎপন্ন হয়, ব্র্যাডিকাইনোজেন থেকে ব্র্যাডিকাইনিন উৎপন্ন হয়। এর ফলে তারা নিকটবর্তী রক্তবাহে প্রবেশ করে রক্তবাহের প্রসারণ ঘটায়, তার ফলে ঘর্মগ্রন্থি থেকে ঘর্মক্ষরণ হয় এবং আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয়। এটা আমরা এক্ষুনি পড়ছি কিভাবে টেম্পারেচার রেগুলেশন হয় সেটা পড়ছি। আচ্ছা, এইখান পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? গান মিশ্রণ ক্লিয়ার হয়েছে? ম্যাম পরেরটা বুঝতে পারলাম না, ব্র্যাডিকাইনিন কি এটা? ব্র্যাডিকাইনিনটা বুঝতে পারলে না তাই তো? হ্যাঁ ম্যাম। নিউরাল কন্ট্রোলটা বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ, ঠিক আছে। দেখো, ব্র্যাডিকাইনিন আর কিছুই নয়, দেখো এখানে এই নিউরাল কন্ট্রোলটা তো হলো, নিউরাল কন্ট্রোল এসে আমাদের
যে ঘর্মগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড রয়েছে সেটাকে অ্যাক্টিভ করলো। অ্যাক্টিভ করার পরে ঘর্ম নিঃসরণ হলো। অ্যাক্টিভ সোয়েট গ্ল্যান্ড থেকে আবার বলছে যে একটা মানে যে শ্বেতগ্রন্থি রয়েছে শ্বেতগ্রন্থি থেকে ক্যালিক্রাইন নামক একটা এনজাইম সিক্রেশন হবে। ঠিক আছে, ক্যালিক্রাইন নামক একটা এনজাইম সিক্রেশন হবে। সেই এনজাইমটা কি করবে না আমাদের বিভিন্ন একটা জায়গাতে ক্যালিক্রাইন সিক্রেশন হওয়ার পরে ধরো এই জায়গাটাতে কোনো একটা তোমার হাতে কোনো একটা ছ্যাঁকা লেগেছে, বা তুমি ধরো এমন একটা তোমার হাতেই ধরো কোনো কারণে সিগন্যালটা এসে পৌঁছেছে, সামথিং তোমার হাতে সিগন্যাল এসেছে। প্রথমে দেখবে তুমি কারো কারো ক্ষেত্রে দেখবে এমন ভাবে মানে ভয় পেয়ে যাও, বা তোমার ধরো হঠাৎ করে সারা বডিতে কিন্তু ঘাম নিঃসরণ হয় না, কোনো একটা জায়গাতে প্রথমে নিঃসরণটা হতে শুরু করে তারপর তোমার সারা শরীরে ঘাম নিঃসরণ হতে থাকে। ঠিক আছে, প্রথমে কি হলো না প্রথমে একটা জায়গাকে তোমার স্টিমুলেট করলো, সেই জায়গা থেকে স্টিমুলেশনটা ব্লাডের মধ্যে দিয়ে এলো। ব্লাডের মধ্যে দিয়ে আসার পর এই যে এনজাইমটা সিক্রেশন হলো যেটাকে বললাম ক্যালিক্রাইন, এই ক্যালিক্রাইন এনজাইমটা একটা জায়গা থেকে সিক্রেশন হওয়ার পর সেটা চলে যাবে কোথায় বিভিন্ন সেল এবং হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেলস রয়েছে সেই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে আসার পর সেখানে উপস্থিত এই ব্লাডে এনজাইম যেটা ব্র্যাডিকাইনোজেন সেটার উপর ক্রিয়া করে। ঠিক আছে, এই ব্র্যাডিকাইনোজেনের উপর ক্রিয়া করে ব্র্যাডিকাইনকে অ্যাক্টিভ করবে। আমি একটা সিম্পল লিখছি দেখো, ব্লাডের মধ্যে আছে ব্র্যাডিকাইনোজেন, এটা ব্লাডে আছে। ঠিক আছে, এটা ব্লাডে আছে। আচ্ছা, এই শ্বেতগ্রন্থি থেকে আমাদের কি সিক্রেশন হচ্ছে ক্যালিক্রাইন সিক্রেশন হয়েছে, শ্বেতগ্রন্থি থেকে ক্যালিক্রাইন সিক্রেশন হয়েছে। এই সিক্রেশনটা ব্লাডের মধ্যে দিয়ে আসবে, ব্লাডের মধ্যে দিয়ে এলো এবং এই এনজাইমটাও ব্লাডে উপস্থিত। এই ক্যালিক্রাইনটা কখন তৈরি হবে না যখন আমাদের শ্বেতগ্রন্থি বা সোয়েট গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা যখন অ্যাক্টিভ হবে তখন এই ক্যালিক্রাইন সিক্রেশন হবে। নরমালি কিন্তু এই ক্যালিক্রাইন সিক্রেশন হয় না। তাহলে সোয়েট গ্ল্যান্ড যখন অ্যাক্টিভ হলো তখন ক্যালিক্রাইন সিক্রেশন হলো। সেই ক্যালিক্রাইন ব্লাডে উপস্থিত এই ব্র্যাডিকাইনোজেনকে অ্যাক্টিভ করলো। ঠিক আছে, এই উৎসেচকের উপর ক্রিয়া করলো। এটার ফলে কি হচ্ছে এই ব্র্যাডিকাইনোজেন থেকে ব্র্যাডিকাইনিন সিক্রেশন হলো। ব্র্যাডিকাইনিন সিক্রেশন হলো যেটা আবার আমাদের ওর কাছাকাছি যে ব্লাড ভেসেলস আছে সেখানে প্রবেশ করলো। ব্লাড ভেসেলে প্রবেশ করে ব্লাড ভেসেলে প্রবেশ করার পর অ্যাকচুয়ালি ও ব্লাড ভেসেলের ডাইলেশন করবে, ব্লাড ভেসেলের ডাইলেশন করবে। ঠিক আছে, ব্লাড ভেসেলের ডাইলেশন করার পর এই আমাদের সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট সিক্রেশন হবে। অ্যাকচুয়ালি এটা একটা সোয়েট গ্ল্যান্ড নয়, এটা হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, সিবেসিয়াস গ্ল্যান্ড, এই সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে ক্যালিক্রাইনটা সিক্রেশন হয়। তাহলে এই ব্লাড ভেসেলসটা থেকে ব্লাড ভেসেল যখন ডাইলেশন হবে, ব্লাড ভেসেল ডাইলেশন হওয়ার পরে আমাদের ঘাম নিঃসরণ হবে এবং ঘাম নিঃসরণ হলে কিভাবে বডি টেম্পারেচার রেগুলেশন হয় সেটা আমরা এক্ষুনি পড়ছি। ঠিক আছে, এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? না এখনো ক্লিয়ার হয়নি? ম্যাম হ্যাঁ বলো। বললাম অ্যাসিটাইলকোলিন হচ্ছে যে সোয়েট গ্ল্যান্ড আছে সেটাকে হ্যাঁ ওটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভেট করছে, আর এই ক্যালিক্রেন হচ্ছে এই সিবেসিয়াস গ্ল্যান্ডটাকে হ্যাঁ, ক্যালিক্রাইন অ্যাকচুয়ালি সিবেসিয়াস গ্ল্যান্ডটাই করছে। ঠিক ঠিক বলেছো, ঠিক ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ঠিক আছে, আচ্ছা এখানে যদি হয়ে থাকে তাহলে আমরা একটু যাব আমাদের এবারে বডি টেম্পারেচারে। বডি টেম্পারেচার করতে গেলে আমাদের দুটো জিনিসের কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে বডি টেম্পারেচার আমাদের আমরা অ্যাকচুয়ালি কি বলতো আমরা হচ্ছে হোমিওথার্মিক অ্যানিমেল, তাই তো? আমরা কি অ্যানিমেল? আমরা হচ্ছে হোমিওথার্মিক অ্যানিমেল। মানে আমাদেরকে বডি টেম্পারেচারটাকে মেনটেন করতে হয়। যদি বাইরের টেম্পারেচারটা ফ্ল্যাকচুয়েট করে তাহলে আমাদেরকে আমাদের বডি টেম্পারেচারটা মেনটেন করতে হয়। যদি মেনটেন না করি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে, তাই তো? আমাদের তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই প্রবলেমের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে আমাদের নিজস্ব বডি টেম্পারেচারটাকে মেনটেন করতে হয়। তো কি মেকানিজমের মধ্যে দিয়ে আমাদের বডি টেম্পারেচার মেনটেন হবে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তার আগে দেখি আমরা
যে কাদের ক্ষেত্রে মেনটেন করতে হয় না, যারা হচ্ছে পয়কিলোথার্মিক অ্যানিমেল, যারা হচ্ছে পয়কিলোথার্মিক অ্যানিমেল। পয়কিলোথার্মিক কারা? পয়কিলোথার্মিক অ্যানিমেল কারা জানো? পয়কিলোথার্মিক অ্যানিমেল হচ্ছে মাছ, অ্যাম্ফিবিয়ান, এই সমস্ত রেপটাইলস, এরা হচ্ছে পয়কিলোথার্মিক অ্যানিমেল। ঠিক আছে, এদেরকে ম্যাডাম এরা যারা ওই নিজের বডি টেম্পারেচারটাকে চেঞ্জ করতে পারে না, মানে পরিবেশের হ্যাঁ, সঙ্গে এটাকে বডি বলা হয় কোল্ড, টেম্পারেচারটাকে রেগুলেট করতে পারে না। পয়কিলোথার্মিককে বলা হয় কি কোল্ড ব্লাডেড অ্যানিমেল। এখানে এই পয়কিলোথার্মিক এবং হোমিওথার্মিকটা ভালো করে একটু খেয়াল করবে, কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। এই পয়কিলোথার্মিক আর হোমিওথার্মিক কারা? পয়কিলোথার্মিক হচ্ছে কোল্ড ব্লাডেড আর হোমিওথার্মিক হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। ঠিক আছে, ওয়ার্ম ব্লাডেড। এই পয়কিলোথার্মিক অ্যানিমেল তারাই যারা হচ্ছে যারা নিজের বডি টেম্পারেচারটাকে মেনটেন করতে পারে না। তো নরমালি আমাদের বডি টেম্পারেচার 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা হচ্ছে ওরাল টেম্পারেচার, এবং আমাদের রেকটাল এবং ইসোফেগাল টেম্পারেচারটা ওরাল টেম্পারেচার থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হায়ার হয়। ঠিক আছে, এটা কি জন্য হায়ার হয় সেটা তোমাকে কি বলবো, এটা হচ্ছে সেটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে আমাদের অ্যাকচুয়ালি মানে কিভাবে টেম্পারেচারটা আমাদের মেনটেনটা কিভাবে হয়। মেনটেন হচ্ছে দুভাবে হয়। আমাদের বডি টেম্পারেচার, আমাদের বডিকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেল টেম্পারেচার আর একটা হচ্ছে কোর টেম্পারেচার। সেল মানে হচ্ছে আমাদের আউটার এরিয়াটা। কোন কোন এরিয়াগুলোকে আমরা সেল এরিয়া বলবো? যেমন হচ্ছে লিম, সারফেস অফ ট্রাঙ্ক, সেটা হচ্ছে স্কিন, আন্ডারলাইং স্ট্রাকচার, এগুলো হচ্ছে সব আমাদের সেল। ঠিক আছে, এগুলো হচ্ছে সেল। ঠিক আছে, যে স্কিন টেম্পারেচারটা আমরা বলছি না, এগুলো সব আমরা সেল টেম্পারেচার বলছি। তাহলে এই কোর টেম্পারেচার কোনগুলো? না, কোর টেম্পারেচার হচ্ছে যেটা আমাদের ডিপার বডি অর্গান রয়েছে। যেমন ধরো, এই ডিপার বডি বলতে আমরা কি কি বুঝবো? না, ধরো আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল, ইন্ট্রাথোরাসিক, ইন্ট্রা অ্যাবডোমিনাল, এটা হচ্ছে কোর। ঠিক আছে, এটা কোনগুলো? না, এটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমেন, ইন্ট্রাথোরাসিক, তারপরে হচ্ছে ইন্ট্রাকেনিয়াল। এই সমস্ত এলাকাগুলো হচ্ছে আমাদের কোর বডি বা কোর টেম্পারেচার এখানে মেনটেন করতে হয়। ঠিক আছে, এই কোর টেম্পারেচারটা কি বললাম না, সেল টেম্পারেচার থেকে 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হায়ার হয়। যখন আমরা বলি যে আমাদের কোনো একটা বডি টেম্পারেচার বাড়ছে, আমাদের কোথাও একটা বডি টেম্পারেচার বাড়ছে, মানে কিরকম বডি টেম্পারেচার বাড়ছে বলতো? যখন দেখবে আমাদের মানে ঘাম নিঃসরণ হচ্ছে, মানে বাইরের টেম্পারেচার বেড়ে গেছে, তখন কিন্তু আমাদের কোর টেম্পারেচারের উপর খুব একটা বেশি এফেক্ট পড়ে না। কোথায় পড়ে? না, এই সেল টেম্পারেচারের উপরে মেন এফেক্টটা পড়ে। ঠিক আছে, সেল টেম্পারেচারের উপর মেন এফেক্টটা পড়ে। তো এই বডি টেম্পারেচার কিভাবে মেনটেন হয়? মেনটেন হচ্ছে আমাদের তিন ভাবে নয়, অ্যাকচুয়ালি 4 ভাবে মেনটেন হয়। ঠিক আছে, কি কি মেকানিজমের মধ্যে দিয়ে হয়? প্রথম হচ্ছে, যদি ধরো বাইরের টেম্পারেচারে বেড়ে যায়, তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে বাড়াতে গেলে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে, ম্যাডাম কথা শোনা আপনার যাচ্ছে একটু না। সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাডাম, ওই মাঝখানে একটু সিগন্যালের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখন হ্যাঁ এখন ঠিক আছে। দেখো, তাহলে কোথাও যদি আমাদের বডি টেম্পারেচার বেড়ে যায়, মানে বাইরে যদি বডি টেম্পারেচার বেড়ে গেছে, ধরো 37.5, আমাদের যে বডি টেম্পারেচার রয়েছে তার থেকে আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার বেশি। এনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক বেড়ে গেছে, 37 থেকে কত হয়েছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেছে। ঠিক আছে, তখন তোমাকে বডি টেম্পারেচারটাকে লোয়ার করতে হবে। কারণ কি, আমাদের হাইপোথ্যালামাস সেট পয়েন্ট ঠিক হয়ে আছে, আগে বলেছিলাম তোমাদেরকে। তাহলে আমাদের বডি কি করবে? বডি আমাদের এখানে 4টে মেকানিজম প্রয়োগ করবে। এক, রেডিয়েশন করবে। দুই, কি করবে? ইভাপোরেশন করবে। ইভাপোরেশন করবে। ইভাপোরেশন করবে। আরেকটা করবে কি? কন্ডাকশন করবে। আর কি করবে? কনভেকশন করবে। এই 4টে মেকানিজমের মধ্যে দিয়ে হিট লস করবে। রেডিয়েশনটা কি? রেডিয়েশনটা হচ্ছে যে কোন রকম
কোনো বাইরের কোন এক্সটার্নাল কোনো স্টিমুলি বা এক্সটার্নাল কোনো অবজেক্টের সংস্পর্শে না এসে এক্সপোজড এরিয়া থেকে যে পরিমাণ হিটটা লস হচ্ছে বা হিটটা যে লস হচ্ছে সেটা হচ্ছে রেডিয়েশন। মানে তুমি আমাদের বডির যে এরিয়াগুলো এক্সপোজ নরমালি আমাদের সেখান থেকে হিট লস হয়, যে পদ্ধতিতে হয় তাকে বলবো রেডিয়েশন। ঠিক আছে, সেটাকে বলছি রেডিয়েশন। এবার হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেশন মানে জানো তোমরা, যখনই বডি হিটটা বাড়বে তখনই কি হবে না, দেখবে প্রচুর পরিমাণে সোয়েট সিক্রেশন হচ্ছে। সোয়েট সিক্রেশন হবে কখন না, এই যে আমরা মেকানিজমটা পড়লাম, টেম্পারেচার বেড়ে গেলে সোয়েট সিক্রেশন হলো। ঘাম নিঃসরণটা হওয়ার পরে, ঘাম তো অ্যাকচুয়ালি ওয়াটার, তো ওয়াটার কি করছে আমাদের শরীর থেকে ইভাপোরেশন হচ্ছে। ইভাপোরেশন হবে, ওয়াটার যখন ইভাপোরেশন হবে বডি হিট কিন্তু অটোমেটিক্যালি কমবে। তারপর হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশন হচ্ছে যখন ধরো তুমি একটা কুলার কোনো সারফেসের সঙ্গে নিজেকে অ্যাটাচ করে দিয়েছো, কুলার সারফেসের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছো, কুলার সারফেসে অ্যাটাচ করে দিয়েছো, মানে ধরো তুমি খুব ঘেমে এসেছো, তারপর তুমি ঠান্ডা মেঝেয় শুয়ে পড়েছো, তখন দেখবে কিছুক্ষণ পরে তুমি যে ধরো কি করেছো, তুমি নরমালি পা মেলে শুয়েছো বা চিত মেলে শুয়েছো, যাই হোক না কেন, কিছুক্ষণ পরে দেখবে তোমার বাকি অংশের তুলনায় তুমি যে অংশটা মেঝের সঙ্গে কন্ট্যাক্ট করবে সেই অংশটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। তো সেটা হচ্ছে কন্ডাকশন, মানে একটা কোনো ঠান্ডা বস্তুর সঙ্গে তুমি বডিটাকে অ্যাটাচ করে দিয়েছো, যার ফলে তোমার ঠান্ডা ফিলিংটা হচ্ছে। এটা হচ্ছে কন্ডাকশন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। এবার হচ্ছে কনভেকশন। কনভেকশন হচ্ছে কি না, কনভেকশন হচ্ছে তুমি যখন ঘেমে এলে তারপর তুমি ফ্যান বা কুলার চালিয়ে বসে গেলে, ফ্যান বা কুলার চালিয়ে তুমি যখনই বসে যাবে তখন কি হচ্ছে না, তোমার হিটটা ফ্লো হচ্ছে, মানে ওই ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে তোমার হিটটা রিলিজ করে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কনভেকশন। আশা করি প্রত্যেকের ক্ষেত্রে এই চারটে মেকানিজম ক্লিয়ার হয়েছে, কোন মেকানিজমের মধ্যে দিয়ে আমাদের হিটটা লস হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ম্যাম। Yes. এবার হচ্ছে কি আরেকটা জিনিস আমরা দেখবো, তারপরে হচ্ছে আমরা এটাকে কনক্লুশনে আনবো যে হিট যদি খুব পরিমাণে বাইরের টেম্পারেচার কমে যায় তখন আমাদের কি করতে হবে, আর তখন হচ্ছে আমাদের হিটটাকে বাড়াতে হবে, তাই তো? আমাদের হিটটাকে বাড়াতে হবে, তার জন্য কি রয়েছে না, হাইপোথ্যালামাসকে আমাদের অ্যাক্টিভ করতে হবে, হাইপোথ্যালামাসের সেট পয়েন্টকে অ্যাক্টিভ করতে হবে। তা সেটাকে যদি রাইজ করতে হয় তাহলে কি করবে না, হাইপোথ্যালামাসের সেট পয়েন্টটাকে বলবে কি যে বডি টেম্পারেচার কমে গেছে, তখন বডির মধ্যে দেখবে সিভারিং হচ্ছে। তারপরে হচ্ছে কি, তারপরে সিভারিং একটা প্রথম মেকানিজম, তারপরে হচ্ছে মেটাবলিজমটাকে হাই করে দেবে। ঠিক আছে, মেটাবলিজম হাই করে দেবে। এরপরে দেখবে ইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটি খুব বেশি বেড়ে গেছে, খুব ঠান্ডা লাগবে, পেটটা গুড়গুড় করতে শুরু করে। তার কারণ হচ্ছে এটাই যে ইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটি খুব বেশি বেড়ে যায়। ঠিক আছে, ইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটি খুব বেশি বেড়ে যায়। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমার এই হিটটা তখন বাড়বে এবং নরমাল বডি টেম্পারেচার আসবে। এবার দুটো কন্ডিশন আমাকে কি জানতে হবে, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে অ্যাবনরমালিটি। ফিভার সম্পর্কে আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, তাই ফিভার সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করছি না। ফিভার একটা হচ্ছে অ্যাবনর্মাল বডি হিট, এবং এই হিটটা ফিভার অ্যাকচুয়ালি আমাদের দুটো কারণেই হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার ধরো কোনো কারণে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, আর যদি কোনো কারণে ধরো নর্মাল দেখবে কোনো ড্রাগ ইনজেকশন পরে তোমার বডি টেম্পারেচার বাড়তে পারে। ঠিক আছে, তো সেটার কারণেও কিন্তু আমাদের ফিভার হতে পারে, যেটা বলি আমরা। তো এই ফিভারের কিছু বেনিফিশিয়াল এফেক্টও আছে, যেটা হচ্ছে কি বেনিফিশিয়াল এফেক্টটা হচ্ছে ও ফিভার আমাদের মেনলি যখন কোনো ব্যাকটেরিয়াল বা পায়োজেনের কারণে যদি আমাদের ফিভারটা হয়, তাহলে ও অ্যাকচুয়ালি নর্মাল যেটা করে সেটা হচ্ছে ওর গ্রোথটাকে ইনহিবিট করে ওই পাইরোজেনটার গ্রোথটাকে ইনহিবিট করে। ঠিক আছে, এটাকে প্রিভেন্ট করতে পারে না, কিন্তু ওই পাইরোজেনটার গ্রোথটাকে ইনহিবিট করতে পারে। বা কোনো ভাইরাস যখন আসে তখন তার ওই ইনফেক্টিং অর্গানিজমটার কি করবে না, ওটার তোমার হচ্ছে গ্রোথটাকে প্রিভেন্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা এবারে এই ফিভার হওয়ার ফলে কিন্তু আমাদের অ্যান্টিবডি প্রোডাকশন বাড়ে। ঠিক আছে, ফিভার হওয়ার ফলে কিন্তু অ্যান্টিবডি প্রোডাকশন বাড়ে, যেটা আমি তোমাদের আগের দিন বললাম, এই প্রোস্টাগ্ল্যান্ডিন ই2 মেকানিজমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের অ্যান্টিবডি প্রোডাকশনটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, আচ্ছা এর হার্মফুল এফেক্টটা কি, হার্মফুল এফেক্টটা হচ্ছে ডিহাইড্রেশন হবে,
জ্বর হলে দেখবে খুব বেশি ডিহাইড্রেশন হয়। তারপরে হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স নষ্ট হয়। তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে যদি দেখো যে খুব বেশি বডি টেম্পারেচারে বেড়ে গেছে তখন হিট স্ট্রোক হতে পারে। যদি টেম্পারেচার 43°C পর্যন্ত বেড়ে যায়, ঠিক আছে, তখন হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। এবারে আর দুটো ডিজিজ কন্ডিশন আমরা দেখবো, একটা হচ্ছে হিট এক্সহশন। হিট এক্সহশন হচ্ছে একটা কন্ডিশন যখন হচ্ছে সার্কুলেটরি ফেলিওর হয়ে যাবে। যদি এক্সেসিভ সোয়েটিং কোনো কারণে হয় বা কোনো কারণে প্রলংড হিট এরিয়াতে তুমি আছো এবং তোমার প্রচুর পরিমাণে হিটের এক্সপোজারে এসেছো, তখন তোমার দেখবে বডি খুব ডিহাইড্রেট হয়ে যায়। তারপরে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে এবং সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে হিট এক্সহশন। মানে তুমি গ্রীষ্মকালে 1 কিলোমিটার যদি হেঁটে যাও, প্রচুর পরিমাণে সোয়েট সিক্রেশন হবে, বডি খুব ডিহাইড্রেট হয়ে যাবে এবং তখন যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে হিট এক্সহশন, ঠিক আছে। আচ্ছা, হিট স্ট্রোক কি? হিট স্ট্রোক হচ্ছে যদি কোনো কারণে তোমার ধরো কোনো হেভি ফিজিক্যাল ওয়ার্ক করো, তুমি খুব বেশি পরিমাণে হেভি ফিজিক্যাল ওয়ার্ক করেছো একটা হট এবং হিউমিড এরিয়াতে, বা কোনো একটা হিউমিড এনভায়রনমেন্টে তুমি এই ধরনের কাজ করেছো, বা ধরো এই যে গরম রয়েছে এই গরমের মধ্যে তুমি খুব বেশি পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছো, তার ফলে তোমার কি হবে না, নর্মাল যে রেসপন্সটা রয়েছে সেই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং কোর টেম্পারেচারটা তখন বাড়তে শুরু করবে এবং তোমার টিস্যু ড্যামেজ করবে। এবং তখন যদি হয় মানে সেই কন্ডিশনটা যদি হয় তখন তুমি আনকনসিয়াস হয়ে যাবে এবং সেটাকে বলবো কি হিট স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হাইপোথার্মিয়া তো সবাই জানো যে নর্মাল টেম্পারেচারের থেকে আমাদের যে 37.7 ডিগ্রি বডি টেম্পারেচার, তার থেকে যদি বডি টেম্পারেচার কমে যায়, মানে আমরা যদি 25 ডিগ্রি, আমাদের বডি যদি 25°C কমে চলে যায় তখন কিন্তু আমাদের ডেথ হয়ে যাবে, ঠিক আছে। তো হাইপোথার্মিয়া হচ্ছে বডি টেম্পারেচার ডিক্রিজ করে যেটাকে হাইপোথার্মিয়া বলবো। সেটা বিভিন্ন কন্ডিশনে হতে পারে, সেটা ডিপেন্ড করছে যদি ধরো কোনো কারণে মেটাবলিজম স্লো হয়ে যায়, বা ধরো ব্লাড প্রেশার কোনো কারণে ড্রপ করে যায়, যদি ধরো রেসপিরেশন বা হার্ট রেট কোনো কারণে স্লো হয়ে যায়, তখন এগুলো কিন্তু আমাদের হাইপোথার্মিয়াতে এফেক্ট করে, ঠিক আছে, এফেক্ট করে। আচ্ছা, এবারে দেখবো আমরা কি পইকিলোথার্মিয়া কি না, পইকিলোথার্মিয়া হচ্ছে যে সেই কন্ডিশন যেখানে তার সেই ইন্ডিভিজুয়ালটা তার কোর টেম্পারেচারটাকে মেনটেন করতে পারে না, নট মেনটেন কোর টেম্পারেচার কিছুতেই মেনটেন হয় না। কিভাবে কখন হয় না, যদি ধরো কোনো কারণে এনভায়রনমেন্টের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে কিন্তু তোমার বডি কোর টেম্পারেচারটা কিছুতেই মেনটেন করতে পারছে না, তখন তোমাকে বলবো কি না তোমার পইকিলোথার্মিয়া হয়েছে, ঠিক আছে। এটা কখন হয় না, যদি ধরো কারো ক্ষেত্রে হাইপোথ্যালামাসটাকে মানে বা ব্রেন স্টেমটাকে আমরা কোনো ডিস্ট্রয় করে দিতে পারি বা যদি কেটে দিতে পারি, তখন সেই ক্ষেত্রে আমরা পইকিলোথার্মিয়ার শিকার হই, ঠিক আছে। নরমালি হয় না যদিও, ঠিক আছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? টার্মগুলো বুঝতে পারলে তো? হ্যাঁ ম্যাম। বেশ। পইকিলোথার্মিয়াটা আবার বলুন না ম্যাডাম। পইকিলোথার্মিয়া হচ্ছে নরমালি হয় না, যদি কোনো কারণে হাইপোথ্যালামাস ড্যামেজ হয়ে যায়, হাইপোথ্যালামাস যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা ব্রেন স্টেম যদি কোনো কারণে ড্যামেজ করে দিই আমরা বা কেটে বাদ দিয়ে দিই, তখন আমাদের যে কন্ডিশনটা হবে সেখানে আমাদের কোর যে টেম্পারেচারটা রয়েছে যেটাকে আমরা বললাম এখন ইন্টারনাল বডি টেম্পারেচার, সেই ইন্টারনাল বডি টেম্পারেচারটা মেনটেন হয় না, তখন আমাদের যে কন্ডিশনটা হবে তখন তাকে বলবো কি পইকিলোথার্মিয়া, ঠিক আছে। ম্যাম তাহলে কোল্ড ব্লাডেড যারা অ্যানিমাল আছে তাদের তো মানে ওইটা ব্রেন আলাদা স্টেম জিনিস, বা ওইটা আলাদা, ওদের ক্ষেত্রে আলাদা জিনিস, আমাদের ক্ষেত্রে মেকানিজম আলাদা। এই পইকিলোথার্মিয়া তো আর কোর টেম্পারেচার কমে যাবে ম্যাডাম এক্ষেত্রে? হ্যাঁ, বডি কোর টেম্পারেচার কমে যাবে? বডি কোর টেম্পারেচারটাকে মেনটেন করতে পারবে না। কমে যাবে না বেড়ে যাবে? বডির কোর টেম্পারেচারটা মেনটেন হবে না ডিউ টু এনভায়রনমেন্টাল টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, ঠিক আছে। এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি ফ্ল্যাকচুয়েট করে তাহলে আমাদের কোর টেম্পারেচারটাকে তো মেনটেন করতে হয়, বুঝতে পারছো তো।
এই 37.7 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে তো মেনটেন করতে হয়। এই টেম্পারেচারটা যদি মেনটেন করতে না পারে কোনো কারণে, তখন এই কোর, এটাকে আমরা বলছি কোর টেম্পারেচার, ঠিক আছে। এবারে এইটা যদি মানে মেনটেন করতে না পারি, তখন যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে পয়কিলোথার্মিয়া। কখন হবে? নরমালি কিন্তু হবে না। হাইপোথ্যালামাস বা ব্রেনস্টেম যদি ড্যামেজ হয়ে যায়, তখন সেই কন্ডিশনে পয়কিলোথার্মিয়া হবে। ওকে, পয়কিলোথার্মিয়ার ক্ষেত্রে বডি কোর টেম্পারেচার ডিক্রিজ করে যায়, আমি এটা বলতে চাইছি নাকি বুঝতে পারছি না আমি কি বলছি। মেনটেন হবে না মানে বডি কোর টেম্পারেচার ডিক্রিজ করে যাবে? বডি কোর টেম্পারেচার ডিক্রিজ করে যাবে নাকি বুঝতে পারছি না আমি। এবারে ধরো হ্যাঁ, কোনো কারণে ধরো যে এনভায়রনমেন্টাল টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তাই তো? বডি টেম্পারেচার কত? 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এই কন্ডিশনে তো তোমাকে এটাকে মেনটেন করতে হবে এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সঙ্গে। হ্যাঁ, আবার ধরো বডি টেম্পারেচার কি রয়েছে, 40, সরি, এনভায়রনমেন্টাল টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, তখন তোমাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তো মেনটেন করতে হবে। তো সেই সিগন্যালটা কোথায় পৌঁছায়? আমাদের হাইপোথ্যালামাসের প্রি অপটিক নিউক্লিয়াসে তো পৌঁছায় যে আমাদের টেম্পারেচার বেড়ে গেছে। তো সেই কন্ডিশনে যদি হাইপোথ্যালামাস ড্যামেজ হয়ে যায়, তাহলে এই এই সিচুয়েশনটা কি তৈরি হবে? এই সিচুয়েশনটা যেটা আমরা দেখছি সেটা কি তৈরি হচ্ছে? হচ্ছে না তো। তাহলে হাইপোথ্যালামাস ড্যামেজ হয়ে গেছে, এই সিগন্যালটাই পৌঁছাচ্ছে না, তাহলে কি করে কাজ করবে? বোঝা গেছে? ওকে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো আছে, একটু দেখবে কোশ্চেন গুলো। আর আমি করানোর সময় পাচ্ছি না। তোমাদের আরেকটা জিনিস তোমাদের রয়ে গেল, সেটা হচ্ছে যে ওয়েবার ফেঞ্চার্স ল, তাই তো? ওয়েবার ফেঞ্চার্স ল, ওইটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি, বলে আমি একটা ছোট্ট জিনিস আমরা আজকে শুরু করার চেষ্টা করব, ঠিক আছে? 5 মিনিট বলবো, বেশি খুব একটা বলবো না। ওয়েবার ফেঞ্চার্স লটা কিছুই নয়। ওয়েবার ফেঞ্চার্স ল তোমাকে বলছে যে যদি ধরো তোমার হাতে আমি একটা 2 কিলো ওয়েট চাপাই, তোমার হাতে একটা 2 কিলো ওয়েট চাপিয়েছি, আর একটা হাতে আমি কি করেছি, 100 গ্রাম ওয়েট চাপিয়েছি, 100 গ্রাম ওয়েট চাপিয়েছি। এবার আমি কি করলাম, 2 কিলো ওয়েটটার উপরে আমি 100 গ্রাম অ্যাড করলাম, আর একটা হাতেও 100 গ্রাম অ্যাড করলাম। তাহলে তুমি কি এই 100 গ্রামের চেঞ্জটাকে তুমি পারসিভ করতে পারবে? যে তোমার ওয়েটটা কতটা চেঞ্জ হলো, তুমি কি এটা বুঝতে পারবে? এটা আগে বলো। মানে এখানে কি বলছে যে যদি কোনো কারণে তোমার স্টিমুলাসকে আমি চেঞ্জ করি, এখানে স্টিমুলাস বলতে ওয়েটের কথা বোঝাচ্ছে। এখানে আমি ওয়েট দিয়ে তোমাদের বলছি, এটা অ্যাকচুয়ালি সিস্টেমটা এরকম যে তোমাকে যদি কোনো কারণে একটা ডিম লাইট রুমে রেখে দেওয়া হয়, একটা ডিম লাইট রুমে রেখে দেওয়া হয়েছে, তারপর লাইটের পরিমাণটা খানিকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ডিম থেকে আরেকটু মানে মাইল্ড ডিমটাকে আবার আমি কি করেছি, একটু বেশি ডিম থেকে আরেকটু লাইট করেছি, মানে মাইল্ড লাইট করলাম, ঠিক আছে? তাহলে চোখে কি আমাদের এই পারসেপশনটা চেঞ্জটা বুঝতে পারবে যে কতটা পরিমাণে তোমার লাইটটা চোখে এলো বা স্টিমুলাসটা কতটা চেঞ্জ হলো, এটা কি আমরা বুঝতে পারবো? বলো। হ্যাঁ, ম্যাডাম কতটা চেঞ্জ হলো বোঝা যাবে না, কিন্তু চেঞ্জটা যে হলো সেটা তো না, তুমি পারসেপশন বুঝবে তৈরি কি হবে। করে? তুমি বুঝবে কি করে? তোমার কাছে 2 কিলো ওয়েট তোমাকে আমি চাপিয়েছি হাতে, আর একটা হাতে 100 গ্রাম ওয়েট চাপিয়েছি, তো 100 এর উপরে যদি আমি আরো 100 চাপিয়ে দিই, তাহলে যে স্টিমুলাসটা সেটা খুব মাইল্ড স্টিমুলাস। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে 2 কিলোর উপরে যদি আমি আরো 100 গ্রাম বা 50 গ্রাম চাপিয়ে দিই, তাহলে তুমি ওই চেঞ্জটা কিছুতে বুঝতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ও ম্যাডাম, মানে আপনি বলতে চাচ্ছেন যে খুব হালকা ওজনের হেরফের হওয়া নাকি? হ্যাঁ, মানে যদি খুব মাইল্ড পরিমাণে যদি আমি কোনো একটা মানে চেঞ্জ করি, মাইল্ড চেঞ্জ করি, ইন্টেন্সিটি যদি আমি মাইল্ড চেঞ্জ করি, সেটা আমাদের ক্ষেত্রে পারসেপশন হয় না। সেই কনসেপ্টটাই ওয়েবার এবং ফিঞ্চার দুজনে বলেছে। ওয়েবার বলেছে কি যে এই যে পারসেপশনটা চেঞ্জ হচ্ছে একটা স্টিমুলাসের প্রতি, সেই স্টিমুলাসটা যেটা চেঞ্জ হচ্ছে, সেই নোটিসেবল চেঞ্জের রেশিওটা অরিজিনাল স্টিমুলাসের সঙ্গে কতটা হবে, এই নোটিসেবল চেঞ্জটাকে
যে জাস্ট নোটিসেবল চেঞ্জ বলা হচ্ছে। এই যে চেঞ্জটা এটাকে বলা হচ্ছে জাস্ট নোটিসেবল চেঞ্জ। সেটা অরিজিনাল স্ট্রেংথের তুলনায় কতটা চেঞ্জ হচ্ছে, অরিজিনাল স্ট্রেংথ অফ স্টিমুলাসের তুলনায় কতটা চেঞ্জ হচ্ছে, সেটাই আমাদের এই ওয়েবার ল বলেছে। ঠিক আছে, ওয়েবার এই কথাটাই বলেছে। ওয়েবার বলেছে কি যে যে অরিজিনাল যে জাস্ট নোটিসেবল যে চেঞ্জটা সেটাকে ডেলেস ধরে প্রকাশ করেছে, এবং এই যে অরিজিনাল স্টিমুলাসটা সেটাকে বলেছে কি যে এখানে একটা আমরা কনস্ট্যান্ট ধরেছি এবং এই এজটাকে বলেছি ফ্র্যাকশন। ঠিক আছে, এই এবার বলছে যে এই যে কনস্ট্যান্টটা এটাকে আমরা কি করলাম, যে 10 গ্রাম ধরো একটা ছিল আর একটা হচ্ছে 200 গ্রামের কোনো একটা ওয়েট, এই 10 থেকে যদি আমি 20 গ্রাম করি আর এই 200 গ্রামে যদি আমি বাড়াই, ঠিক আছে, তাহলে কি আমি চেঞ্জটা বুঝতে পারবো? তাহলে কখনোই বুঝতে পারবো না। তাহলে বলছে কি যে যে পারসেপশনটা সেটা কখনোই ফিজিক্যাল আমাদের ম্যাট্রিক্সের সঙ্গে প্রপোর্শনাল নয়। ঠিক আছে, এই পারসেপশনটা ফিজিক্যাল ম্যাট্রিক্সের সঙ্গে কিছুতেই আমাদের মানে প্রপোর্শনাল হচ্ছে না। এইটাকে বলছে আমাদের ওয়েবার্স। ঠিক আছে, কিছু কি বোঝা গেল না? বোঝা গেল না? ম্যাডাম এটা একটা সেই ইকুয়েশন ছিল না, ওইটা যেটা বললেন ওইটাই? ডেল এস ইজ ইকুয়াল টু কে ইনটু এস, এটা হচ্ছে তোমাকে বলেছে ওয়েবার। আরেকটা জিনিস বলেছে যেটা হচ্ছে ভেঞ্চার বলেছে। ভেঞ্চার বলেছে যে না, এটাকে আমি নোটিসেবল চেঞ্জটাকে আমি ধরতে পারবো। ঠিক আছে, কিভাবে ধরতে পারবো? নোটিসেবল চেঞ্জটাকে আমি ধরতে পারবো, কিভাবে পারবো না, বলছে যদি আমি এই যে ইন্টেন্সিটিটা রয়েছে সেটাকে আমি কে লগ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, কে লগ এস দ্বারা প্রকাশ করব, মানে এই জাস্ট নোটিসেবল ইন্টেন্সিটিটাকে আমি এইভাবে প্রকাশ করেছি কে লগ এস দিয়ে, এবং ও এটাকে একটা গ্রাফের সাহায্যে প্লট করেছে। প্লট করে বলছে যে এখানে হচ্ছে আমি স্টিমুলাস দিচ্ছি আর এটা হচ্ছে পারসেপশন, আমার পারসেপশনটা মানে আমি কতটা চেঞ্জটা বুঝতে পারবো। এবার ধরে নাও আমি খুব স্মল একটা স্টিমুলাস দিলাম, তাহলে পারসেপশনটাও খুব স্মল হবে। এবারে যদি আমি হঠাৎ করে তার স্টিমুলাসটাকে আমি বাড়িয়ে দিই, মানে আমি 200 গ্রাম বাড়িয়ে দিই, তার পারসেপশনটাও তাহলে বাড়বে। এই যে চেঞ্জটা হচ্ছে এইটাকে উনি প্রকাশ করেছেন। ঠিক আছে, যে ডিফারেন্ট সেন্সেশনের জন্য এটা ভ্যারি করবে, প্লাস এটা একমাত্র কখন ভ্যারি হবে, যদি আমি খুব হাই এবং খুব লো যদি আমি কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করি তার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে, অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। ঠিক আছে, ভেরি হাই এবং ভেরি লোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, অন্য কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এটা আমি তোমাদেরকে ওয়েট দিয়ে বললাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদেরকে লাইট দিয়ে বুঝতে হবে। লাইটের ইন্টেন্সিটির ক্ষেত্রেও সেম মেকানিজম এটা কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি? বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। বেশ, এবার আমরা একটু দেখবো আমাদের এই টপিকটা আজকে আমরা সিম্পলি একটুখানি 5 মিনিট বলবো, 5 মিনিট বলে আমরা আজকে এই টপিকটা কনক্লুশন করব। সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এটা না শুরু করলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে, কারণ তোমাদের একটা টাইমের ব্যাপার আছে। তো দেখো, এন্ডোক্রাইন বলতে আমরা কি বুঝি? এন্ডোক্রাইন বলার আগে আমরা বুঝবো কি যে গ্ল্যান্ড বলতে কি বুঝবো। গ্ল্যান্ড বলতে কি বুঝি? গ্ল্যান্ড মানে কি? গ্ল্যান্ড মানে হচ্ছে কোনো কিছু সিক্রেশন করা, যার থেকে কোনো কিছু সিক্রেশন হবে তাকে আমরা গ্ল্যান্ড বলবো। সেটা কোনো সেল হতে পারে, কোনো অর্গান হতে পারে। একটা সিঙ্গেল সেল কি না, সিঙ্গেল সেল কি গ্ল্যান্ড হতে পারে? যেমন ধরো গবলেট সেলস রয়েছে, সে কিন্তু এক সিক্রেশন করে, মিউকাস সিক্রেশন করে। ঠিক আছে, আবার যখন একটা পার্টিকুলার কোনো অর্গান কোনো কিছু সিক্রেশন করবে তাকে আমরা গ্ল্যান্ড বলবো। এই গ্ল্যান্ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাই তো, এক্সোক্রাইন গ্ল্যান্ড কি কি? এক্সোক্রাইন গ্ল্যান্ড কি? এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে বেসিক কি ডিফারেন্স রয়েছে? এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সেই সমস্ত গ্ল্যান্ড যাদের সিক্রেশন গুলো কোনো না কোনো ডাক্টের মাধ্যমে আসছে বা কোনো সারফেসে রিলিজ করছে। ডাক্টের মধ্যে বলার আগে তোমরা বলবো
যে এক্সোক্রাইন গ্ল্যান্ডে যে সিক্রেশনটা রয়েছে সেই সিক্রেশনটা কারণে কোনো সারফেসে আছে, যেমন ধরো সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে, বা ধরো আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসের যে সিক্রেশনটা সেটা কি হচ্ছে আমাদের স্টোমাকের ওয়ালের সিক্রেশন হচ্ছে, স্টোমাকের ওয়ালের সিক্রেশন হওয়ার পর সেটা ধরো এই যে অংশটা দিয়ে বেরোচ্ছে, এই যে এটা হচ্ছে সেল, তাই তো, এটা ধরে নাও একটা সেল, এখান থেকে সিক্রেশনটা এলো, সিক্রেশনটা আসার পরে সেটা কি করছে একটা এরকম একটা কোনো মানে কি বলবো একটা স্টক লাইক কোনো রিজিয়ন দিয়ে বেরোচ্ছে, এই যে অংশটা এটাকে বলবো ডাক্ট, ঠিক আছে, একটা ডাক্ট বা একটা হচ্ছে কি বলবো পাউচ লাইক স্ট্রাকচার, যার মধ্যে দিয়ে এই সেল থেকে সিক্রেশনটা রিলিজ করছে, এই যে রিলিজ করলো এটাকে জন্য এটাকে বলবো কি না, কারো সারফেস রিলিজ করার জন্য এটাকে বলবো এক্সোক্রাইন, মানে গ্রন্থি থেকে রিলিজ হয়ে বাইরে বেরোচ্ছে এক্সোক্রাইন। আচ্ছা, আর ডাক্টের মধ্যে দিয়ে বেরোচ্ছে তার জন্য বলবো ডাক্ট গ্ল্যান্ড, ডাক্ট গ্ল্যান্ড, বা বাংলাতে একে বলবো কি, একে বলবো কি, একে বলবো সনাল গ্রন্থি, সনাল গ্রন্থি, সনাল মানে নালীযুক্ত গ্রন্থিকে বলা হয় সনাল গ্রন্থি, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে কি, যেমন হচ্ছে আমরা পিটুইটারি কথা তো পড়বই, এছাড়া অ্যাডেনাল গ্ল্যান্ড রয়েছে, এরা সব কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যেই পড়ছে, সরি মানে এটা আমরা বলবো কি এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কোনগুলো, এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে আমাদের প্যানক্রিয়াস রয়েছে, তারপরে তোমার হচ্ছে সিবেসিয়াস গ্ল্যান্ড রয়েছে, এরা সব কিন্তু এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলো, না এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে তখনই বুঝবো যেসব গ্রন্থির ক্ষরণ কোনো না কোনো গ্রন্থির মধ্যে থেকে হয়ে ব্লাডের মধ্যে দিয়ে এসে কোনো দূরবর্তী রিজিয়নে পৌঁছাবে, কোনো দূরবর্তী রিজিয়নে বা দূরবর্তী কোনো অর্গানে আসবে, এবং সেটা ব্লাডের মধ্যে দিয়ে আসবে, এমন হতে পারে যে সেটা সেই জায়গাতে কাজ করছে কিন্তু কোনো গ্রন্থির মধ্যে দিয়ে সিক্রেশন হচ্ছে না, সরি কোনো গ্রন্থি নয়, কোনো ডাক্টের মধ্যে দিয়ে রিলিজ হচ্ছে না, ঠিক আছে, ভেতরে সিক্রেশন হচ্ছে, এখানে কোনো ক্ষরণ নালী নেই, ঠিক আছে। এরা রিলিজ হওয়ার পর এই গ্রন্থি থেকে ক্ষরণ হওয়ার পর সরাসরি কি করছে, তারা রক্তের মধ্যে দিয়ে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে বা সেই জায়গাতেই কাজ করছে, তখন তাকে বলবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা কি বলবো অনাল গ্রন্থি, ঠিক আছে, বাংলাতে যাকে বলবো অনাল গ্রন্থি তারই নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে। আবার কিছু ক্ষেত্রে মিক্সড গ্ল্যান্ড আছে, যেমন হচ্ছে প্যানক্রিয়াস, মানে আমাদের টেস্টিস, শুক্রাশয়, সেগুলো হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, মানে ওখানে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দু ধরনের গ্ল্যান্ডই থাকে। আমরা যখন প্যানক্রিয়াস দেখবো সেখানে দেখবো কিভাবে প্যানক্রিয়াস এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন ফাংশন করে। এখানটা ক্লিয়ার হয়েছে? এক্সোক্রাইন এন্ডোক্রাইন ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে রয়েছে কি না, দেখো তাহলে হরমোন বলতে কি বুঝবে, এই হরমোনের সঙ্গে আমাদের আবার এই গ্ল্যান্ডের কি সম্পর্ক, ঠিক আছে, হরমোনের সঙ্গে আমাদের গ্ল্যান্ডের কি সম্পর্ক। হরমোন অ্যাকচুয়ালি কথাটা এসেছে হরমাউ থেকে, হরমাউ, হরমাউ থেকে এসেছে, হরমাউ থেকে এসেছে। এই হরমাউ প্রথম মানে তিনি আবিষ্কার করেন তার হচ্ছে বেলিস এবং স্টার্লিং, এনারা দুজনে কিছু জৈব রাসায়নিক পদার্থকে হরমোন বলে আখ্যা দেন, এবং এটা অ্যাকচুয়ালি তোমার গ্রিক শব্দ হরমাও, সেখান থেকে এই নামটা এসেছে, এর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জাগ্রত করা বা উত্তেজিত করা, স্টিমুলেশন দেয়, এটা এবং উদ্ভিদ এবং প্রাণী দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এটা অ্যাকচুয়ালি আমাদের কেমিক্যাল কোঅর্ডিনেশন সিস্টেম তৈরি করতে সাহায্য করে, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা বিশেষ কি বলবো মানে বিশেষ কাজ করে, সেটা হচ্ছে আমাদের বডির সমস্ত যে ফাংশন গুলো সেগুলো কিন্তু আমাদের অনেকটাই হরমোন থেকে কন্ট্রোল হয়। তাহলে হরমোনের সঙ্গে নিউরোট্রান্সমিটারের কি পার্থক্য, নিউরোট্রান্সমিটারের কি পার্থক্য, হরমোন এবং নিউরোট্রান্সমিটার দুজনেই কিন্তু আমাদের বডির কোঅর্ডিনেশন সিস্টেমে কাজ করে, দুজনকেই আমাদের দরকার, কিন্তু হরমোনের সঙ্গে আমাদের নিউরোট্রান্সমিটারের একটু বেশি পার্থক্য রয়েছে। হরমোন যেমন ব্লাডের মধ্যে দিয়ে কোনো দূরবর্তী অর্গানে গিয়ে আবার কাজ করতে পারে, কিন্তু নিউরোট্রান্সমিটার কি করছে, একটা নিউরনস থেকে এসে সে সাইনাপস ফর্মেশন করছে, একটা নিউরনের সঙ্গে এসে সাইনাস ফর্মেশন করছে এবং নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে, সেভাবে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, হরমোন আরেকটা মেন ফাংশন কি, যে খুব অল্প স্টিমুলেশন দিয়ে কাজ করে, এবং যখন ধরো তোমার একটা তুমি তোমার হাতে কোনো একটা পোকা উঠে গেছে, ঠিক আছে, তখন কিন্তু তোমার নিউরনস কে দরকার, তখন তোমার হরমোন হলে কাজ করবে না, কারণ হরমোন একটু ধীরে কাজ করে,
খুব ফাস্ট রিলিজ করে না, হরমোনের রিলিজ হতে খানিক টাইম লাগে, কিন্তু নিউরন সেক্ষেত্রে অনেক ফাস্ট কাজ করে। আবার নিউরন দিয়ে যখন তোমার একটা স্টিমুলেশনটা পৌঁছাবে, তারপরে যে হরমোনটা রিলিজ করছে সেটা তোমার সেই স্টিমুলেশনটাকে বাড়াবে। আমরা অনেক ক্ষেত্রে দেখবো যে নিউরন শেষে তোমাকে স্টিমুলেশনটাকে দিতে সাহায্য করলো এবং হরমোন এসে সেটাকে আরো বৃদ্ধি করতে সাহায্য করলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হরমোন এবং নিউরোট্রান্সমিটারের মধ্যে কোঅর্ডিনেশন। এবার হরমোনস দেখবো যে মানে কত ধরনের হরমোন আছে। হরমোন দেখতে গেলে আমাদের মেন কথা মাথায় আসে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, তাই তো? হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কথা প্রথম আসে। তা হাইপোথ্যালামাস আগে ধারণা ছিল কি যে আমাদের পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, কিন্তু পিটুইটারির পরেও দেখা গেল কি যে পিটুইটারি থেকেও আরেকটা প্রভুগ্রন্থি আছে বা মাস্টার গ্ল্যান্ড আছে, সেটা হচ্ছে একে কন্ট্রোল করে, পিটুইটারিকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, এই হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করছে। তো এই হাইপোথ্যালামাসের একটু আমাদের অ্যানাটমিটা দেখবো। তো হাইপোথ্যালামাস দেখতে গেলে প্রথমে আমরা একটু দেখি যে হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত। হাইপোথ্যালামাস যে অংশটা রয়েছে সেটাকে আমরা কি বলবো, না হাইপোথ্যালামাস রয়েছে আমাদের স্ফেনয়েড অস্থির মধ্যে, তাই তো? স্ফেনয়েড অস্থি বা স্ফেনয়েড বোনের মধ্যে রয়েছে এই যে রিজিয়নটা, এটাকে বলছে স্ফেনয়েড অস্থি। এবং এই যে একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছ, এই ডিপ্রেশনটা যেটা লক্ষ্য করা যায়, এই ডিপ্রেশনটা সেটাকে বলবো কি সেলাটার্সিকা ডিপ্রেশন বা সেলাটার্সিকা প্রকোষ্ঠ বলবো, তাই তো? যার মধ্যে আমাদের এই হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি অবস্থিত। তো এই হাইপোথ্যালামাস যখন আমাদের মানে আমরা যখন চাইল্ড অবস্থায় থাকি, ভ্রূণ অবস্থায় থাকি, তখন কি হয়, এই হাইপোথ্যালামাস কি করে না, হাইপোথ্যালামাসের এই যে একটা অংশ, দেখো এটা হচ্ছে আমাদের স্ফেনয়েড বোন, এখান থেকে একটা স্টকের মধ্যে দিয়ে একটা অংশ ঝুলছে, তাই তো? একটা অংশ ঝুলছে, এটাকে বলবো কি, এই স্টকের মতো অংশ, সেটাকে বলবো ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। আর এই যে অংশটা, যেটা আবার যেটাকে আমরা নাম দিয়েছি পিটুইটারি, তো এই পিটুইটারিটা কি রয়েছে না, পিটুইটারি দুটো অংশ দেখতে পাই, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট আর একটা হচ্ছে পস্টেরিয়র পার্ট। ঠিক আছে, তো এই অ্যান্টেরিয়র পার্ট এবং পস্টেরিয়র পার্ট দুজনে কিন্তু এরকম অ্যাকচুয়ালি ছিল না। যখন একটা চাইল্ড জন্মগ্রহণ করে বা জন্মগ্রহণের আগে ভ্রূণ অবস্থায় যখন থাকে, তখন এই পার্টটা অ্যাকচুয়ালি থাকে কিরকম না, এটা অ্যাকচুয়ালি থাকে এইভাবে, এই তিনটে পার্টে বিভক্ত থাকে, এই মাঝখানেও একটা পার্ট থাকে। কিন্তু এই পার্টটা পরবর্তীকালে এই অ্যান্টেরিয়র পার্টের মধ্যে ঢুকে যায় এবং এই দুটো জায়গাতে একটা বিভাজিকা তৈরি হয়। ঠিক আছে, এইটাকে বলা হয় কি, এটাকে কি বলা হয় কেউ জানো? আর কি খতম, ইংলিশে রেসপন্স করছো না যে, মাথায় ঢুকছে না? ম্যাম জানি না কি বলে। তোমাদের মাথায় ঢুকছে তো, যেটা বলছি সেটা মাথায় ঢুকছে তো? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। দেখো তাহলে এটা কি রয়েছে, যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পার্টস ইন্টারমিডিয়েট। ঠিক আছে, পার্টস ইন্টারমিডিয়েট, এটা আমরা একটু পরে দেখছি। তো এটা এই অ্যান্টেরিয়র পার্টের মধ্যেই যুক্ত থাকে। তাহলে যখন এখানে আরেকটা আমাদের মেকানিজম রয়েছে, যে এই যে পিটুইটারি গ্রন্থিটা এটা যখন তৈরি হয়, তখন অ্যাকচুয়ালি এটা এভাবে ছিল না। এটা ছিল কিরকম ভাবে, হাইপোথ্যালামাসের সঙ্গে অ্যাকচুয়ালি যুক্ত ছিল পোস্টেরিয়র পিটুইটারি। হাইপোথ্যালামাসের সঙ্গে পোস্টেরিয়র পিটুইটারি আগে থেকেই যুক্ত ছিল, এটা বলতে পারো নিজস্ব ছেলে। ঠিক আছে, নিজস্ব ছেলে। কিন্তু অ্যান্টেরিয়র হচ্ছে দত্তক পুত্র। এই ছিল অ্যাকচুয়ালি আমাদের যে নেজাল ক্যাভিটি রয়েছে না, আমাদের যে নেজাল সেপ্টাম রয়েছে, তার ওপরে অ্যাকচুয়ালি একটা অংশ ছিল যাকে বলা হয় রকচেক পাউচ। ঠিক আছে, রকচেক পাউচ হিসেবে ছিল। এই পাউচটা পরবর্তীকালে এই উপর দিকে উঠতে 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 এই জায়গাতে গিয়ে এই হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু হাইপোথ্যালামাসের পার্ট নয়, অ্যান্টেরিয়র পার্টটা, এটা পরে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই পরে যুক্ত হয়েছে এই স্ফেনয়েড বোনের মধ্যে। ঠিক আছে, স্ফেনয়েড বোনের মধ্যে পাস করে এই অংশটা হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত হয়েছে। এটা
হাইপোথ্যালামাসের নিজস্ব কোনো অংশ নয়, এটা হচ্ছে যুক্ত হওয়া পার্ট। কিন্তু পস্টেরিয়র পিটুইটারি হাইপোথ্যালামাসের নিজস্ব অংশ। এই অ্যান্টেরিয়র পিটুইটারিকে আবার আরেকটা নামে বলা হয় কি, অ্যান্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম হচ্ছে কি অ্যাডিনোহাইপোফাইসিস। অ্যাডিনোহাইপোফাইসিস। ম্যাম হ্যাঁ বলো। ওটা ওই পার্টটা অ্যান্টেরিয়র পিটুইটারি পার্টটা নাকের থেকে গিয়ে হাইপোথ্যালামাসের সাথে যুক্ত হয়েছে। নাকের ওপরে রক্সেক পাউচ বলে নাকের একটা হ্যাঁ অংশ ওই তো রয়েছে, ওই পাউচটা হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ তৈরি হয়েছে, ঠিক আছে? ওই পাউচটা গিয়ে হুম অ্যান্টেরিয়র পিটুইটারির সঙ্গে মানে অ্যান্টেরিয়র পিটুইটারি তৈরি করেছে হাইপোথ্যালামাসের সঙ্গে লেগে, অনেক পরে তৈরি হয়েছে ওটা, ঠিক আছে? মানে জন্মানোর মানে যখন ভ্রূণ ডেভেলপ করেছে তখন আস্তে আস্তে ওটা গিয়ে হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত হয়েছে, ঠিক আছে? নিজস্ব কোনো পার্ট নয়। দেখো এই অংশটা যুক্ত, দেখতে পাচ্ছ? এই অংশটা যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ? এই জায়গাটা যুক্ত হয়েছে। আর দেখো হাইপোথ্যালামাসের সঙ্গে যে পস্টেরিয়র পিটুইটারি লেগে আছে না, সেটাও নিজস্ব পার্ট, দেখতে পাচ্ছ? এটা নিজস্ব পার্ট, এই অংশ দেখতে পাচ্ছ নিজস্ব পার্ট। আর এটা হচ্ছে যুক্ত হওয়া পার্ট, এটা বলে দত্তক পুত্র, তার জন্য বলা হয় অ্যান্টেরিয়র পুত্র মানে পার্টটাকে বলা হয় দত্তক পুত্র, আর এটা হচ্ছে পস্টেরিয়র পার্টটাকে বলা হয় নিজের ছেলে, ঠিক আছে? নিজের সন্তান। যা কিছু কন্ট্রোল হাইপোথ্যালামাসের পস্টেরিয়র পিটুইটারির সঙ্গে সব কিন্তু হাইপোথ্যালামাস থেকে কন্ট্রোল হয়। পস্টেরিয়র পিটুইটারি নিজে থেকে কিচ্ছু করে না, ওই জন্য নিজের ছেলে তো, তার জন্য কিছুই করে না। কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি ভাবে যে ও তো আমাকে আমি তো মানে কুড়িয়ে পাওয়া লোক, তাহলে আমাকে তো নিজের কাজটা নিজেকেই করতে হবে, তার জন্য ও সমস্ত কাজগুলো কিন্তু নিজে থেকেই করে, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি একটা নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস, আর পস্টেরিয়র পিটুইটারি আর একটা নাম হচ্ছে নিউরোহাইপোফাইসিস। এই পস্টেরিয়র পিটুইটারির সঙ্গে বা এই অ্যান্টেরিয়র পিটুইটারির সঙ্গে যে হাইপোথ্যালামাসের যে কানেকশন, সেটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে কিছু নিউরোসিকিউটরি সেল আছে যারা অ্যাকচুয়ালি এটাকে স্টিমুলেশন করে যে কখন এই অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পস্টেরিয়র পিটুইটারি থেকে কোনো হরমোন রিলিজ হবে কি হবে না, কিভাবে হবে না? হাইপোথ্যালামাস থেকে অ্যাকচুয়ালি ইনহিবিটিং এবং রিলিজিং দু ধরনের হরমোনই রিলিজ হয়, ঠিক আছে? এই রিলিজিং এবং ইনহিবিটিং হরমোনগুলোর আমরা নাম পরে পরে জানবো। একটা জিনিস মনে রাখো যে ইনহিবিটিং এবং রিলিজিং যেখানে আর লাগা থাকবে, মানে ধরো GnRH মানে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, আর লেগে আছে মানে ও রিলিজ হয়েছে হাইপোথ্যালামাস থেকে। ইনহিবিটিং হরমোন মানে GIH, ঠিক আছে? গোনাডোট্রপিন ইনহিবিটিং হরমোন GIH লাগা আছে মানে কোথায় রয়েছে? ও হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়েছে, এটাকার কোনো ভাবার দরকার নেই। তাহলে হাইপোথ্যালামাস থেকে মোটামুটি কতগুলো হরমোনস রিলিজ হয়? হাইপোথ্যালামাস থেকে মোটামুটি 9টা হরমোনস রিলিজ হয়, ঠিক আছে? আমরা ডিটেলসে পরে পড়বো, আগে আমরা একটু বাকি জিনিসগুলো একটু দেখে নিই যে হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পস্টেরিয়র পিটুইটারির সঙ্গে কমিউনিকেট করে কিভাবে না, এখানে ধরো নিউরোসিকিউটরি সেলস গুলো রয়েছে, সেই নিউরোসিকিউটরি সেলস গুলোর সাহায্যে ও কমিউনিকেট করে বা এই রিলিজিং বা ইনহিবিটিং হরমোনস রিলিজ করে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, ঠিক আছে? পস্টেরিয়র পিটুইটারিতে অ্যাকচুয়ালি কোনো আমাদের হরমোন রিলিজ হয় না, শুধুমাত্র স্টোর হয়, এটুকু মাথায় রাখতে হবে আমাদের, কারণ ও নিজের ছেলে, ও কিছুই করে না। এবার দেখবো যে এইটুকু বলে আজকে আমাদের কনক্লুশন করব যে কিভাবে আমাদের এই কমিউনিকেশনটা হয়। কমিউনিকেশনটা ধরো কোনো অর্গানে আমার LH বা FSH কম পড়েছে, মানে ধরো আমার বডিতে LH FSH কম রয়েছে, আমাকে প্রচুর পরিমাণে তৈরি করতে হবে, তখন আমি কি করব? LH FSH যদি কম পড়ে তখন সেই সিগন্যালটা কোথায় আসবে? ব্লাডের মধ্যে দিয়ে আসছে কোথায়? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসের যে নিউরনস গুলো আছে সেই নিউরনস গুলো সিগন্যালটা পাওয়ার পরে এই রিলিজিং হরমোনটা সিক্রেশন করবে, মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন করবে। গোনাডোট্রপিন হরমোন রিলিজ হওয়ার পর ওর তো দরকার ছিল কোনো অর্গান থেকে হরমোনস বা কোনো কিছু, মানে ব্লাড যখন রিলিজ হয়ে আসবে সে নিশ্চয়ই হার্টে আসবে, তাই তো? কিন্তু এক্ষেত্রে হার্টে না এসে ও একটি অন্য অর্গানে যায়, মানে এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাও কিন্তু ও হার্টে আমাদের যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ হচ্ছে এখানে আমাকে এই সিগন্যালটাকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে পৌঁছাতে হবে, কারণ এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড এটার মধ্যেই কিন্তু আমাদের সিগন্যালটা লুকিয়ে আছে, হাইপোথ্যালামাস থেকে আসা সিগন্যালটা। যদি কোনো অর্গান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্টে ডাইরেক্ট না গিয়ে অন্য একটা অর্গানে যায়, তখন থেকে কি বলে বলো তো? তন্ময় বলো তো, তাকে কি বলে? ম্যাম আর একবার কোশ্চেনটা করো। কোনো অর্গান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ডাইরেক্টলি হার্টে না গিয়ে অন্য একটা অর্গানে যদি পৌঁছায় তখন থেকে কি বলে?
ম্যাডাম জানি না। তাকে বলে পোর্টাল সিস্টেম। যেমন হেপাটিক পোর্টাল সিস্টেম রয়েছে, এখানে হাইপোথ্যালামাসও সেরকম পোর্টাল সিস্টেম কাজ করে। ঠিক আছে, তখন তাকে বলে কি পোর্টাল সিস্টেম। মানে হাইপোথ্যালামাস থেকে অ্যাকচুয়ালি এই কোনো একটা অর্গানস থেকে ধরো সিগন্যালটা এলো, তো ব্লাডের মধ্যে দিয়ে সিগন্যালটা এলো, কারণ ব্লাডের মধ্যে এলএইচএফএসএইচ কমে গেছে, সেটা হাইপোথ্যালামাস সেন্স করেছে, ব্লাডের মধ্যে সিগন্যালটা এসছে, সেখানে নিউরোসিক্রেটরি সেলস গুলো বসে রয়েছে হাইপোথ্যালামাসে, তারা হচ্ছে সিক্রেশন করলো, যে রিলিজিং হরমোন সিক্রেশন করলো, মানে ধরে নাও গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন করেছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন করার পরে সেটা তাহলে ব্লাডের মধ্যে দিয়ে রিলিজ করবে, কারণ হাইপোথ্যালামাস থেকে যে সিগন্যালটা এসছে সেটা ব্লাডের মধ্যে দিয়ে আসবে, ব্লাডের মধ্যে দিয়ে আসার পর তাহলে সেই সিগন্যালটাকে নিয়ে গিয়ে অ্যান্টিরিয়র পিটুইটারিতে না পৌঁছাতে পারলে তাহলে তো সেই কাজটা অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে হরমোনটা রিলিজ করবে না, এলএইচএফএসএইচ তো রিলিজ করবে না, এলএইচএফএসএইচ রিলিজ করবে না। তাহলে ও যদি এই ব্লাডটা যদি আমাদের ডাইরেক্টলি হার্টে চলে যেত, তাহলে এই সিগন্যালটা হার্টে চলে যেত, এখানে তো আমার অ্যান্টিরিয়র পিটুইটারি সিগন্যালটা পৌঁছাতো না, কিন্তু আমার অ্যান্টিরিয়র পিটুইটারি সিগন্যালটা পৌঁছানো দরকার, তার জন্য এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হার্টে না গিয়ে সরাসরি অ্যান্টিরিয়র পিটুইটারিতে পৌঁছাচ্ছে। এই যে হার্টে না গিয়ে অ্যান্টিরিয়র পিটুইটারিতে পৌঁছালো, এইটাকে বলা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। বলছি ম্যাডাম একটা কোশ্চেন আছে, আপনি বললেন যে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোনো হরমোন রিলিজ হয় না, কিন্তু আমরা তো জানি এডিএইচ হরমোনটা পোস্টেরিয়র পিটুইটারি থেকেই তো। কোনো হরমোন সেখানে রিলিজ হয় না, সব হাইপোথ্যালামাস করে দেয়। আমরা ডিটেইলসে পড়বো, হাইপোথ্যালামাসে পোস্টেরিয়র পিটুইটারিতে শুধু স্টোর থাকে, ওর কাজ হচ্ছে শুধু পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ করা, ওর কোনো কাজ নেই হরমোন মানে ফরমেশন করা বা হরমোন রিলিজ করাতে কোনো ফাংশন নেই, মানে তৈরি করাতে কোনো ওর ভূমিকা নেই, শুধুমাত্র স্টোর করে রাখে। ঠিক আছে, ডিটেইলসটা আমরা পরের দিন পড়বো। নিজের ছেলে না, হাইপোথ্যালামাসের নিজের ছেলে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, ওই জন্য ও কিছুই কাজ করে না। বুঝতে পেরেছো? ম্যাম তাহলে কি এন্টেরিয়র পিটুইটারি কি হাইপোথ্যালামাস কি সিগন্যাল দেয় না যে হরমোন সিক্রেশনের জন্য? এতক্ষণ ধরে তাহলে কি পড়লে, এতক্ষণ ধরে আমি কি বোঝালাম, যে এই যে পোর্টাল সিস্টেমটা বললাম, তাহলে পোর্টাল সিস্টেমে এটা বললাম না ম্যাম আপনি বললেন যে ওটা একা একাই হয়, এন্টেরিয়র পিটুইটারি থেকে একাই এতক্ষণ সিক্রেট পরে হয় আপনি তোমরা যদি বললেন। এরকম ভাবে গোলাও তাহলে কি করে হয়? ও যখন তৈরি হয়েছিল তখন হাইপোথ্যালামাসে নিজের পার্ট ছিল না, কিন্তু এখন তো যুক্ত হয়ে গেছে। বুঝা গেছে? হ্যাঁ ম্যাডাম, ওই একটা পাউচের নাম বললে জায়গাটার নাম ওই ওর মাধ্যমে ওই মানে এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, ওইটা বললেন তো? হ্যাঁ ওটাই বললাম, মানে এখন তো অ্যাডাল্ট হয়ে গেছে, যখন বাচ্চাটা তৈরি মানে বাচ্চা যখন বেরিয়ে চলে এসছে তখন তো হাইপোথ্যালামাস এবং পিটুইটারির সঙ্গে ও তো কানেকশন তৈরি হয়ে গেছে, যখন ও ভ্রূণ অবস্থায় ছিল তখন আলাদা ছিল। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। বেশ, তাহলে আজকে এখানেই থাক, আমরা নেক্সট দিনে দেখছি কি করা যায়। ঠিক আছে, চলো।